আজকে আমরা কথা বলবো গতিবিদ্যা নিয়ে। তো এই লেকচারে আমরা যে সকল বিষয় কভার করব সেটা হচ্ছে রৈখিক গতি, কৌণিক গতি, আপেক্ষিক গতি এবং হ্রাস। তো খেয়াল করি আমাদের 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বেলুন 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে, রাইট? 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ঊর্ধ্বমুখী। তো বেলুনের একজন যাত্রী, একজন আরোহী কি করছে, মুক্তভাবে একটা বল ছেড়ে দিছে। অর্থাৎ বেলুনটা যখন ভূমি থেকে এই উচ্চতায় আছে, ঠিক আছে, তখন জাস্ট আরোহীটা বলটা একটা বল ছেড়ে দিছে। আচ্ছা, এখন কোশ্চেন যে বলটি ছেড়ে দেওয়ার 10 সেকেন্ড পরে ভূমিতে পতিত হলে, বলটি ছেড়ে দেওয়ার 10 সেকেন্ড পরে যদি ভূমিতে পতিত হয় তাহলে এইচ ইকুয়াল টু কত, অর্থাৎ কত উচ্চতা থেকে বলটা ফেলে দেওয়া হয়েছিল সেটা আমাকে বের করতে হবে। তো আচ্ছা, তো এটা শুরু করার আগে আমরা গতিবিদ্যার সূত্রসমূহ দেখে নেই। আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। আচ্ছা আচ্ছা, সমত্বরণের ক্ষেত্রে সূত্রগুলো ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, তারপরে 4 নম্বর সূত্র ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। আচ্ছা আচ্ছা, আরেকটা সূত্র ছিল টি-তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় সূত্র, অর্থাৎ এস টি ইকুয়াল টু আদিবেগ ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস 1। এটা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে বের করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করতে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে আমাকে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ S4 থেকে বিয়োগ করতে হবে প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3। আচ্ছা, অর্থাৎ ST ইকুয়াল টু ST মাইনাস 1। আচ্ছা, তো এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, আমাদের চিন্তা করি এখানে কি কি প্যারামিটার আছে। এখানে 5টা প্যারামিটার আছে, ইউ ভি এ এস টি, 5টা প্যারামিটার আছে। এর মধ্যে ইউ আর ভি আদি বেগ আর শেষ বেগ, মানে এটা রিপ্রেজেন্ট করে বেগ। তারপরে ত্বরণ, তারপর সরণ। এই তিনটা কি ভেক্টর রাশি, এই তিনটা আমাদের ভেক্টর রাশি, ঠিক আছে? এই তিনটা ভেক্টর রাশি। আর সময়, এই সময়টা কি স্কেলার রাশি, অর্থাৎ এটার মান আছে কিন্তু দিক নাই। আর ভেক্টর রাশির মান দিক দুটাই আছে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে সরণের দিক বের করতে হয়। মনে করি এখানে একটা বস্তুর আদি অবস্থান আর এটা বস্তুর শেষ অবস্থান। তাহলে বস্তুর সরণের দিক কোন দিকে হবে? বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান থেকে, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে সরণের দিক হবে। আচ্ছা, এখন বেগের দিক কোন দিকে হবে? আচ্ছা, আমি চিন্তা করি যে এখানে একটা গাড়ি আছে, গাড়িটা সামনের দিকে গতিশীল, তার গতির দিক তীর চিহ্নের দিকে। আচ্ছা, তাহলে আমি বলবো তার গতির দিক বেগের দিক একই দিকে, অর্থাৎ বস্তু যেদিকে গতিশীল ওইটাই তার কি বেগের দিক। আচ্ছা, এখন কথা ত্বরণের দিক তাহলে কোন দিকে হবে? ত্বরণ আমরা যদি সূত্র থেকে দেখি, ত্বরণ বেগের পরিবর্তনের হার, ঠিক আছে? আমরা যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র থেকে দেখি, তাহলে এ ইকুয়াল টু আসতেছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, মানে ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এটা ত্বরণ বেগের পরিবর্তনের হার। তাহলে ত্বরণের দিক সবসময় বেগের দিকে সমান হয় না, ত্বরণের দিক হবে বেগের পরিবর্তনের দিকে, ঠিক আছে? বেগের পরিবর্তনের দিকে। এখন আমি যদি চিন্তা করি বস্তুর বেগ বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে ত্বরণ পজিটিভ। বস্তুর বেগ বৃদ্ধি পায়, ঠিক আছে? ত্বরণ পজিটিভ মানে বস্তুর বেগ কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, আর যদি বস্তুর বেগ হ্রাস পায় তাহলে ত্বরণ হবে কি? নেগেটিভ, ঠিক আছে?
ত্বরণ হচ্ছে ত্বরণের দিক বস্তুর বেগের দিকে নয় বরং বেগের পরিবর্তনের দিকে। বেগ বৃদ্ধি পেলে পজিটিভ, বেগ হ্রাস পেলে ত্বরণ হবে নেগেটিভ। আচ্ছা, আর অভিকর্ষজ ত্বরণ সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, রাইট? এটা হচ্ছে জি এর ডিরেকশন। জি ইকুয়াল টু হচ্ছে 9.8 ms ইনভার্স 2। আচ্ছা, তো ভেক্টর রাশিগুলো ডিফাইন করার সময় আমাদেরকে যে কোনো একটা দিককে রেফারেন্সকে হচ্ছে পজিটিভ ধরে নিতে হয়। তো যে সকল ভেক্টরগুলো রেফারেন্সের দিকে সেগুলো পজিটিভ, আর যে সকল ভেক্টরগুলো রেফারেন্সের বিপরীত দিকে সেগুলো নেগেটিভ। আমি যদি উপরের দিকটাকে পজিটিভ ধরি তাহলে উপরের দিকে যেগুলো ভেক্টর আছে সেগুলোকে পজিটিভ ধরতে হবে, আর নিচের দিকে যেগুলো ভেক্টর আছে সেগুলোকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। আমি ইচ্ছা করে নিচের দিকটাকেও পজিটিভ ধরতে পারি, তাহলে উপরের দিকের যে সকল ভেক্টর পাওয়া যাবে ওগুলোকে আমাকে নেগেটিভ ধরতে হবে, আর সেম ডিরেকশনের ভেক্টরগুলোকে সেম ডিরেকশন ধরতে হবে। ঠিক আছে, অপোজিট ডিরেকশন এর ভেক্টরগুলোকে অপোজিট ডিরেকশন ধরতে হবে। আমি উপরের দিকটাকেও প্লাস ধরতে পারি, নিচের দিকটাকেও প্লাস ধরতে পারি। আচ্ছা, তো আমি কোশ্চেনটা এখন খেয়াল করি। আচ্ছা, বস্তুটির এখানে হচ্ছে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে বিধায় আদিবেগ 0। ঠিক আছে, আদিবেগ হচ্ছে 0। এখন আমি বস্তুটাকে ছেড়ে দিলাম, আমার মনে হইতে পারে যে বস্তুটা খাড়া নিচের দিকে পড়বে, কিন্তু আসলে কিন্তু তা হবে না। বস্তুটা বেলুনটা যেহেতু উপরের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে কাজ করতেছিল, তাহলে বেলুনটার সাথে সাথে বলটাও কিন্তু একই বেগে উপর দিকে উঠতেছিল। তার মানে বস্তুর আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, চিহ্ন কিভাবে নির্ধারণ করব এটা আমরা হচ্ছে পরে দেখব, রাইট? আমরাকে দেখি চিন্তা করে আদিবেগের দিক অবশ্যই উপরের দিকে হবে, তাহলে জি এর দিক নিচের দিকে হবে, কারণ এ ইকুয়াল টু জি। আচ্ছা, জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। আচ্ছা, এরপর টাইম টি ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড, টাইম টি ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, তো এই যে বস্তুটা প্রথমে কি হবে, আদিবেগের কারণে খানিকটা উপরে উঠবে, তারপর বেগ শূন্য হয়ে যাবে, তারপর আস্তে আস্তে খানা নিচে পতিত হবে। তো এখন যদি আমি এস এর ডিরেকশন বের করতে চাই, ঠিক আছে, সরণের ডিরেকশন বের করতে চাই, সেটা কিন্তু পুরো পথটা হবে না, কারণ পুরো পথ হচ্ছে দ্রুত, আর সরণের ডিরেকশন কোন দিকে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। হ্যাঁ, খাড়া নিচের দিকে, সরণের ডিরেকশন হচ্ছে খাড়া নিচের দিকে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে এস ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এখন যদি খেয়াল করি আমাদের, আমি হচ্ছে যে কোনো ডিরেকশনের ভেক্টরকে যে কোনো দিকটাকে পজিটিভ চিন্তা করতে পারি, তাহলে তার উল্টো দিকের যেগুলো ভেক্টর আছে সেগুলো নেগেটিভ হবে, আর ওই দিকের একই দিকের ভেক্টরগুলো একই চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, বিপরীত ভেক্টরগুলো বিপরীত চিহ্নযুক্ত হবে। আচ্ছা, আমি এখন দেখতেছি যে আদিবেগ এবং ত্বরণ এটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, রাইট? পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে, আদিবেগ আর ত্বরণ পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে, ইউ উপরের দিকে কাজ করতেছে, আর এস নিচের দিকে কাজ করতেছে, আর এটাও ত্বরণটাও নিচের দিকে কাজ করতেছে। তো আমি এখন যদি উপরের দিকটাকে প্লাস ধরি, অর্থাৎ আদিবেগটাকে প্লাস ধরি, আমার ত্বরণ আর সরণ কী হবে? নেগেটিভ হবে। আচ্ছা, নেগেটিভ চিহ্ন যুক্ত হবে। আবার ইচ্ছা করলে আমি নিচের দিকটাকে প্লাস ধরতে পারি, নিচের দিকটাকে প্লাস ধরতে পারি, তাহলে ত্বরণ হবে পজিটিভ, আদিবেগ হবে নেগেটিভ, এবং সরণের কি আসবে? ডিরেকশনও পজিটিভই আসবে। তাহলে আমি এখন চিহ্নগুলো যদি বসাই দিই, মাইনাস, এটা হবে প্লাস 9.8, আর এস ইকুয়াল টু হোয়াট। আমি ইচ্ছা করলে উল্টো কাজটা করতে পারতাম, আদিবেগ পজিটিভ ধরতে পারতাম আর ত্বরণ আর সরণ নেগেটিভ ধরতে পারতাম। ঠিক আছে, তাহলে আমার এখানে এস এর মানটা কি আসতো? নেগেটিভ আসতো। ঠিক আছে, এস এর মানটা তখন হচ্ছে নেগেটিভ আসতো। তাহলে মোট কথা একটাই, সেটা হচ্ছে যে কোনো একদিকে আমি পজিটিভ ধরে নিব, রেফারেন্স ধরে নিব, তার সেম ডিরেকশনের ভেক্টরগুলো একই চিহ্নযুক্ত হবে, বিপরীত দিকের ভেক্টরগুলো বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে আমি ত্বরণ নিচের দিকটাকে পজিটিভ ধরলাম, তাহলে আদিবেগ হবে নেগেটিভ যেহেতু বিপরীত দিকে, তাহলে আদিবেগ হচ্ছে -5 ms ইনভার্স 2, আর ত্বরণ হচ্ছে প্লাস 9.8 ms ইনভার্স 2, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এস ইকুয়াল টু -50 প্লাস হাফ, কারণ হচ্ছে এখানে এর ভ্যালু প্লাস হবে, প্লাস 9.8 ms ইনভার্স 2। আচ্ছা, তাহলে মান বসাই দিই 9.8 ইন্টু 10 স্কোয়ার, রাইট? তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাই যে এস এর মান কত আসে। আমরা দেখতে পাই এসির মান হচ্ছে 440 মিটার, 440 মিটার। আচ্ছা, এখন যদি আমাকে বলতো যে বস্তুটা হচ্ছে ভূমিতে কত বেগে আঘাত করবে, আমি ধরলাম হচ্ছে ভূমিতে বি বেগে আঘাত করবে, তাহলে বি এর চিহ্ন কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে? বি এর চিহ্ন কিন্তু পজিটিভ আসবে। আবার আমি যদি চিন্তা করি যে ভি এর মান যদি আচ্ছা আচ্ছা বি এর মান যদি নেগেটিভ আসে, তার মানে হচ্ছে আদিবেগের দিক আর ভি এর দিক একই দিকে হবে। আমি ধরলাম টাইম টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড পর, টাইম টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড পর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ -5 প্লাস 9.8 ইন্টু 0.1। তাহলে আমাদের আসতেছে ভি এর মান কত? ভি এর মান আসতেছে কত এখানে? -4.02 ms ইনভার্স 1, তার মানে হচ্ছে উপরের দিকে। আচ্ছা, এবার ধরি যে টাইম টি ইকুয়াল টু 10 সেকেন্ডে, 10 সেকেন্ড পর শেষ বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইকুয়াল টু আসতেছে হচ্ছে -5 প্লাস 9.8 ইন্টু 10। আচ্ছা, তাহলে এটার ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার কত বের করতে পারি? ক্যালকুলেশন করার পর আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 93 মিটার পার সেকেন্ড, 93 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে প্লাস আসলো, মানে হচ্ছে এটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। আর প্রথম ব্যাগটা আমি যদি এটাকে প্রথমটাকে কি ধরতে পারি, আমি এটাকে ভি1 ধরতে পারি, এটাকে ভি2 ধরতে পারি। তাহলে ভি1 এর ডিরেকশন হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে আদিবেগের সেম ডিরেকশনে, এই জন্য এটা নেগেটিভ আসছে। এবং ভি2 এর ডিরেকশন হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ ত্বরণ এবং সরণ যেদিকে সেদিকে কাজ করতেছে, অর্থাৎ নিম্নমুখী, এই জন্য পজিটিভ আসছে। তাহলে ফাইনালি আমি আবারও বলি যে আমি যে কোনো একটা দিক থেকে পজিটিভ ধরতে পারি, তাহলে ওই ডিরেকশনের সবগুলো রাশি কি হবে? একই চিহ্নযুক্ত হবে, আর বিপরীত রাশিগুলো বিপরীত চিহ্নযুক্ত হবে। এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে, আচ্ছা এরপরে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু 40 - 3t স্কোয়ার হলে বস্তুটি থেমে যাবার পূর্বে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে? বস্তুটি থেমে যাবার পূর্বে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে? আচ্ছা আচ্ছা এটা যদি বুঝতে চাই, আমি আগে ফর্মুলাগুলো একটু, ক্যালকুলাসের ফর্মুলাগুলো একটু দেখে নিই। আমরা জানি যে আমরা যদি সরণকে একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পাবো বেগ, আবার বেগকে টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে ত্বরণ। উল্টোভাবে আমরা যদি ত্বরণকে একবার ডেরিভেটিভ করি তাহলে পাবো হচ্ছে বেগ, আর বেগকে একবার ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে বেগ, আর বেগকে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে সরণ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলাসের বেসিক ফর্মুলা। আচ্ছা, আমার বস্তু সমতরণে চলুক বা না চলুক, সবসময় সমতরণে চলুক অসমতরণে চলুক, যে কোনো ক্ষেত্রে হচ্ছে আমরা এই ক্যালকুলাসের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। আমাদের দেওয়া আছে এস ইকুয়াল টু 40 - 3t স্কোয়ার, ভি ইকুয়াল টু, আমরা যদি এটাকে একবার ডেরিভেটিভ করি তাহলে হবে ডিএস বাই ডিটি ইকুয়াল টু আসবে 4 - 6t, 4 - 6t। আচ্ছা, এখন বস্তুটি থেমে যাবে, তো থেমে গেলে বেগ কত? 0। তাহলে আমি যদি ভি ইকুয়াল টু 0 বসাই, তাহলে ইফ ভি ইকুয়াল টু 0 দেন 4 - 6t ইকুয়াল টু আসতেছে 0, তার মানে টি ইকুয়াল টু আসতেছে কত?
4 = 60 আসতেছে, আর t = 4/6 আসতেছে, কাটাকাটি করলে আসতেছে 2/3। তাহলে t = 2/3 সেকেন্ড পরে বস্তুটা কি হয়ে যাবে? থেমে যাবে, বস্তুটা হচ্ছে থেমে যাবে। তাহলে আমি এখন যদি এই t এর মানটা t = কত আসে 2/3, বস্তুটি কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে, আমি যদি এসের ইকুয়েশনে t = 2/3 বসাই, ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাব বস্তুটি থেমে যাবার পরে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে 4 × 2/3 মাইনাস 3 × 2/3 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে আমাদের অ্যান্সার আসতেছে 4/3 মিটার, অর্থাৎ 4/3 মিটার পরে বস্তুটা অতিক্রান্ত করার পর বস্তুটা থেমে যাবে। আচ্ছা, এখন এখন আমরা এটার একটা বিকল্প অ্যান্সার দেখতে চাই। বিকল্প, আচ্ছা, বিকল্প অ্যান্সার আমি অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই কারণে এখানে হচ্ছে টি এর হচ্ছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, রাইট? টি এর হচ্ছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই কারণে আমি হচ্ছে বিকল্প অ্যাপ্লাই করতে পারবো। দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকা মানে হচ্ছে সমতরণে বস্তুটা চলে। আমি যদি s = ut + ½ et² এই সূত্রের সাহায্যে জিনিসটাকে কম্পেয়ার করি, তাহলে আমার আদি বেগ আসতেছে 4 এবং ত্বরণ আসতেছে হচ্ছে ½ a = আসতেছে t² সহগ যদি কম্পেয়ার করি ½ a = -3, রাইট? তাহলে a = -6। তাহলে আমি যদি আমার লাগবে হচ্ছে s, তাহলে আমি যদি চিন্তা করি যে শেষ বেগ তো 0, থেমে যাবে মানে শেষ বেগ 0, তাহলে s = u + v v² - u²/2 a, এটা কোথা থেকে আসছে? v² = u² + 2 a এই সূত্র থেকে আসছে। তাহলে s = হচ্ছে v² - u²/2 a, শেষ বেগ 0, তাহলে 0² - 4² বাই 2 × -6 আচ্ছা, তাহলে আমরা যদি 4² মানে হচ্ছে 16, তাহলে হচ্ছে এটা আসতেছে 12, কাটাকাটি গিয়ে আসতেছে হচ্ছে 4/3, মাইনাস হয়েছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 4/3 মিটার, ঠিক আছে? তাহলে সেম অ্যান্সার আসলো। আচ্ছা, আমরা কথা হচ্ছে বিকল্প অ্যান্সারটা কেন ব্যবহার করতে পারলাম, কারণ হচ্ছে এটা t² দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, যদি দ্বিঘাত সমীকরণ না হতো তাহলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতাম না। আচ্ছা, তো আমি একটা কোশ্চেন, এটা হচ্ছে নিজে নিজে চেষ্টা করবেন। s = 63t - 60² - t³ আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি t এর পাওয়ার কিন্তু 3, তাহলে এখানে আমি আমার বিকল্প ইউজ করতে পারবো না, কারণ এটা সমতরণের জন্য হবে না, প্রযোজ্য হবে না। পাওয়ার যদি কিউব আছে মানে হচ্ছে এটা সমতরণে বস্তু চলে না, তাহলে সমতরণের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের ক্যালকুলাসের বেসিক সূত্রগুলো ব্যবহার করে, অর্থাৎ হচ্ছে আগের নিয়মে এই যে বেসিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে হচ্ছে আমাদেরকে সলভ করতে হবে, রাইট? তো এটা হচ্ছে নিজে নিজে ট্রাই করে দেখতে পারবেন, সেম কোশ্চেন, শুধু ইকুয়েশনটা ভিন্ন। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদেরকে নেক্সট কোশ্চেনে দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে। ত্বরণ হচ্ছে এখানে টাইমের ফাংশন, এটি = হচ্ছে 2t + 1 হলে টাইম t = 6 সেকেন্ডে সরণ বের করতে হবে। দেওয়া আছে টাইম t = 0 সেকেন্ডে, বেগ হচ্ছে v0 = -v0 + 2 এবং h0 = -5 দেওয়া আছে, h0 = -5। আচ্ছা, এখন ফর্মুলাগুলো দেখে নেই আমরা। SVA আমরা আগেও দেখে আসছি যে s কে টাইমের রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে বেগ পাওয়া যায়, আর বেগকে টাইমের রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়। আবার ত্বরণকে যদি টাইমের রেসপেক্ট ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে বেগ পাওয়া যায়, আবার বেগকে টাইমের রেসপেক্ট ইন্টিগ্রেট করলে সরণ পাওয়া যায়। আমাদের দেওয়া ছিল a = 2t + 1, এটাকে যদি আমি এখন টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে a কে ইন্টিগ্রেট করলে আসতেছে t² + t + c1, t² + t + c1। আচ্ছা, c1 কেন দিচ্ছি এখানে, কারণ c1 হচ্ছে একটা অনির্দিষ্ট যোগজীকরণ, যেহেতু এখানে আমাকে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করা লাগবে, যেহেতু এটা অনির্দিষ্ট যোগজীকরণ, এখানে আমাকে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করা লাগবে।
আচ্ছা, এখন আমরা সি এর মান কিভাবে বের করব? আমাদেরকে শর্ত দিয়ে দিচ্ছে v0 = 2। তাহলে আমরা এখন এই ইকুয়েশনটাতে, বেগের ইকুয়েশনটাতে টাইম t = 0 ধরলে এই বেগের মান আসবে 2। আমি যদি ইকুয়েশনে বসাই তাহলে 2 = 0 + 0 + c1। তাহলে আমাদের c1 এর ভ্যালু চলে আসতেছে কত? t² তো 0 হয়ে যাবে, t তো 0 হয়ে যাবে, এটাও 0, এটাও 0। তাহলে c1 এর ভ্যালু আসতেছে 2। c1 এর ভ্যালু আসতেছে 2। তাহলে c1 এর ভ্যালু যদি আমি এখন বেগের ইকুয়েশনে বসাই দেই তাহলে আমাদের চলে আসতেছে বেগের ইকুয়েশন v = t² + 2t + 2। তাহলে আমরা বেগের ইকুয়েশন পেয়ে গেলাম v = t² + t + 2। আচ্ছা, এখন যদি আমার বেগকে ইন্টিগ্রেট করি টাইমের রেসপেক্টে তাহলে পেয়ে যাবো হচ্ছে সরণের ইকুয়েশন। সো দেখা যাক কি আসে। আমরা যদি t² ইন্টিগ্রেট করি তাহলে আসতেছে 1/3 t³/3। তারপরে t কে ইন্টিগ্রেট করলে t²/2, 2 কে ইন্টিগ্রেট করলে 2t, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করা লাগবে যেহেতু এটা অনির্দিষ্ট যোগজীকরণ। আচ্ছা, তাহলে এখানে আবার c2 এর ভ্যালু আননোন। তাহলে c2 এর ভ্যালু আমরা এখন কিভাবে পাবো? আচ্ছা, তো আমাদেরকে একটা কন্ডিশন দেওয়া ছিল যে টাইম t = 0 তে ac = -5। তাহলে আমি যদি এখন ac এর ইকুয়েশনে টাইম t = 0 আর ac = -5 বসাই তাহলে -5 = 0 + 0 + 0 + c2। তাহলে c2 এর ভ্যালু কত আসলো? -5। c2 এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? -5। এখন আমরা c2 এর মান কোথায় বসাবো? সরণের ইকুয়েশনে। তাহলে আমি পেয়ে যাব হচ্ছে ac = 1/3 t³ + ½ t² + 2t - 5। ওকে। আচ্ছা, এখন আমাকে বলছে যে টাইম t = 6 সেকেন্ডে সরণ করতে। তাহলে আমি এখন সরণের ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে t = যদি এখন আমি 6 বসাই, এখন আমি যদি t = 6 সেকেন্ড বসাই তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে ac = 1/3 6³ + ½ 6² + 2 × 6 - 5। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 97 মিটার, 97 মিটার। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা আচ্ছা, এখানে আমাকে একটা ট্যাপ দেওয়া আছে যেটার উচ্চতা হচ্ছে h মিটার, ভূমি থেকে উচ্চতা হচ্ছে h মিটার, এবং ট্যাপ থেকে ফোঁটায় ফোঁটায় একটা নির্দিষ্ট সময় পর পর পানি পড়তেছে, বা পানির ফোঁটা পড়তেছে একটা নির্দিষ্ট সময় পর পর, ড্রপ, ওয়াটার ড্রপ বা হচ্ছে পানি পড়তেছে। আমাকে দিয়ে দিছে নির্দিষ্ট সময় পর পর পানি ফোঁটা পড়তে শুরু করে, প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে চতুর্থ ফোঁটাটি তখন পড়তে শুরু করে। প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে, ঠিক আছে, এই যে আমার প্রথম ফোঁটা 1 নম্বর ফোঁটা, এই হচ্ছে 2 নম্বর ফোঁটা, এই হচ্ছে 3 নম্বর ফোঁটা, এই হচ্ছে 4 নম্বর ফোঁটা। আমাকে বলছে প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে চতুর্থ ফোঁটাটি তখন পড়তে শুরু করে। যে চতুর্থ ফোঁটাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তখন পড়তে শুরু করতেছে, আর প্রথম ফোঁটাটা হচ্ছে ভূমি স্পর্শ করে রাখা আছে। আচ্ছা, তো নির্দিষ্ট সময় পর পর পানি পড়তে শুরু করে, তাহলে প্রথম ফোঁটাটি পড়ার টি সময় পর দ্বিতীয় ফোঁটা পড়ছে, দ্বিতীয় ফোঁটার পড়ার টি সময় পর তৃতীয় ফোঁটা পড়ছে, তৃতীয় ফোঁটা পড়ার টি সময় পর চতুর্থ ফোঁটাটি পড়ছে। আচ্ছা, আমাদের 1 নম্বর কোশ্চেন কত সময় পর পর পানি ফোঁটা পড়তে শুরু করবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দ্বিতীয় ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে তখন তৃতীয় ফোঁটাটির ভূমি থেকে উচ্চতা এবং বেগ কত। দ্বিতীয় ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে তখন তৃতীয় ফোঁটাটির ভূমি থেকে উচ্চতা এবং বেগ কত। তো আমরা 1 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করি, কত সময় পর পর পানি ফোঁটা পড়তে শুরু করে। তো আমি ধরে নিলাম যে টি সময় পর পর পানি ফোঁটা পড়তে শুরু করে, টি সময় পর পর পানি ফোঁটা পড়তে শুরু করে। তাহলে প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে, প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে চতুর্থ ফোঁটাটি তখন পড়তে শুরু করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথম ফোঁটাটি ভূমি স্পর্শ করছে এবং চতুর্থ ফোঁটাটি ঠিক পড়তে শুরু করছে। তাহলে প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে
কতটুকু সময়ে? 3t সময়ে। কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম ফোঁটা পড়ার টি সময় পর পড়ছে দ্বিতীয় ফোঁটা, দ্বিতীয় ফোঁটার পড়ার টি সময় পর পড়ছে চতুর্থ ফোঁটা, এবং তৃতীয় ফোঁটা পড়ার মানে দ্বিতীয় ফোঁটা পড়ার টি সময় পর পড়ছে হচ্ছে তৃতীয় ফোঁটা, আর তৃতীয় ফোঁটার টি সময় পর পড়ছে হচ্ছে চতুর্থ ফোঁটা। চতুর্থ ফোঁটাটি ঠিক পড়তে শুরু করে। তাহলে প্রথম ফোঁটাটি ভূমি স্পর্শ করতে মোট কতটুকু সময় লাগে? টি প্লাস টি প্লাস টি, মানে হচ্ছে 3t। তাহলে প্রথম ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে কতটুকু সময়? 3t সময়। প্রথম ফোঁটাটি ভূমি স্পর্শ করে 3t সময়। তাহলে আমি যদি এখন h ইকুয়াল টু হাফ at স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, ঠিক আছে, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, আদি বেগ তো শূন্য, তাহলে এটা তো 0 হয়ে যাবে। s ইকুয়াল টু হাফ at স্কোয়ার, তাহলে t এর ভ্যালু হচ্ছে এখন 3t, তাহলে আসতেছে h ইকুয়াল টু হাফ, আর অভিকর্ষ ত্বরণ তো g, তাহলে h ইকুয়াল টু হাফ g 3t স্কোয়ার, h ইকুয়াল টু হাফ g 3t স্কোয়ার। তাহলে আমি যদি এখানে এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 3t স্কোয়ার মানে তো 9t স্কোয়ার, 3t হোল স্কোয়ার মানে 9t স্কোয়ার, তাহলে আসতেছে h ইকুয়াল টু হাফ g ইন্টু 9t স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 2কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2h হয়ে যাবে, g দ্বারা ভাগ করলে 2h/g হয়ে যাবে। তাহলে 2h/g ইকুয়াল টু হচ্ছে 9t স্কোয়ার, তাহলে 9 দ্বারা ভাগ করলে 1/9 হয়ে যাবে, এই পাশে 1/9 হয়ে যাবে। এখন যদি উভয়পক্ষে রুট করি তাহলে আসবে হচ্ছে কত? t ইকুয়াল টু 1/3 রুট ওভার টোয়াইস h/g, টোয়াইস h/g, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এখানে h এর মান দিয়ে দেয়, ফর এক্সাম্পল h এর একটা যদি ভ্যালু দিয়ে দেয়, আমরা এখান থেকে t বের করতে পারি। আমি ধরলাম h ইকুয়াল টু 19.6 মিটার, তাহলে t ইকুয়াল টু আসতেছে 1/3 2 ইন্টু 19.6/9.8, তাহলে কাটাকাটি যায়, 9.8 কাটাকাটি 19.6 কাটাকাটি থাকে 2 থাকে, 2 দুগুণে 4, রুট ওভার 4 মানে হচ্ছে 2, তাহলে অ্যান্সার আসতেছে 2/3 সেকেন্ড। তাহলে 2/3 সেকেন্ড পরপর ফোঁটা পড়তে শুরু করে। এরপর আমরা চলে যাই 2 নম্বর কোশ্চেনে। দ্বিতীয় ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে তৃতীয় ফোঁটাটির ভূমি থেকে উচ্চতা এবং বেগ কত? ঠিক আছে, দ্বিতীয় ফোঁটা যখন ভূমি স্পর্শ করে, দ্বিতীয় ফোঁটাটি যখন ভূমি স্পর্শ করে কতটুকু সময়? 3t সময়। দ্বিতীয় ফোঁটাটি ভূমি স্পর্শ করে 3t সময়। কারণ কি? আমরা চিন্তা করি, এই হচ্ছে যখন পঞ্চম ফোঁটাটি পড়তে শুরু করে দ্বিতীয় ফোঁটাটি তখন কিন্তু ভূমি স্পর্শ করে, তাহলে দ্বিতীয় ফোঁটা পড়ার টি সময় পরে কি হয়েছে? তৃতীয় ফোঁটা পড়ছে, তৃতীয় ফোঁটার পর টি সময় পরে, ঠিক আছে, চতুর্থ ফোঁটা পড়ছে, চতুর্থ ফোঁটা পড়ার টি সময় পরে পঞ্চম ফোঁটাটি পড়তে শুরু করছে। তাহলে আগের এক্সাম্পলটার মতো আমি বলতে পারি যে কতটুকু সময় লাগবে ভূমি, আসলে যে কোনো ফোঁটার জন্য আসলে 3t সময় লাগবে, ঠিক আছে, যে কোনো ফোঁটা ভূমি স্পর্শ করতে, প্রথম ফোঁটা হোক, দ্বিতীয় ফোঁটা হোক, তৃতীয় ফোঁটা হোক, ফোঁটাটা ভূমি স্পর্শ করতে লাগবে হচ্ছে 3t সময়। তাহলে দ্বিতীয় ফোঁটাটি ভূমি স্পর্শ করতে করে হচ্ছে 3t সময়। তাহলে তৃতীয় ফোঁটাটি ঠিক তখন অতিবাহিত সময় কত হবে? t সময় পর, এই জন্য t সময় কম, অর্থাৎ 2t। তাহলে তৃতীয় ফোঁটাটির সরণ হচ্ছে, আমি যদি চিন্তা করি সরণ s ইকুয়াল টু হাফ at স্কোয়ার, তাহলে হাফ ইন্টু g ইন্টু 2t হোল স্কোয়ার, 2t হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে t প্লাস t, কত হয় তাহলে? 2t, ঠিক আছে, 2t। তাহলে তৃতীয় ফোঁটাটির অতিবাহিত সময় হচ্ছে 2t। তাহলে তৃতীয় ফোঁটাটির সরণ হচ্ছে হাফ g 2t হোল স্কোয়ার, হাফ g 2t হোল স্কোয়ার। এখন ট্যাপের উচ্চতা কত? 3t, ঠিক আছে, অর্থাৎ এই সরি, ট্যাপের উচ্চতা হচ্ছে h, ট্যাপের উচ্চতা হচ্ছে h। তাহলে h থেকে, এখন h থেকে যদি আমি এই তৃতীয় ফোঁটাটির সরণ বাদ দিই, ঠিক আছে, তাহলে আমাদের থাকবে হচ্ছে ভূমি থেকে উচ্চতা, অর্থাৎ এই যে বেগুনি দাগটা দেখতে পাচ্ছেন, বেগুনি দাগের দৈর্ঘ্য হচ্ছে টোটাল উচ্চতা h মাইনাস s, s ইকুয়াল টু হচ্ছে হাফ gt স্কোয়ার। তাহলে তৃতীয় ফোঁটাটি ভূমি থেকে উচ্চতা h মাইনাস হাফ gt স্কোয়ার, তাহলে আসতেছে হচ্ছে, এবং বেগের মান আসতেছে হচ্ছে কত? g ইন্টু t, বিকজ অফ দ্যাট v ইকুয়াল টু u প্লাস এটি। তাহলে আমি বলতে পারি h মাইনাস g ইকুয়াল টু হাফ g, h মানে হচ্ছে হাফ g 3t স্কোয়ার, আর s মানে হচ্ছে হাফ g 2t স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি হাফ g 9t স্কোয়ার মাইনাস 4t স্কোয়ার,
তাহলে আসলে হচ্ছে 5t স্কোয়ার, রাইট? এটা কেটে দিয়ে আমি ডিরেক্টলি লিখতে পারি 5 ইন্টু টি স্কোয়ার। তাহলে এই হচ্ছে ভূমি থেকে উচ্চতা, 5t স্কোয়ার জি বাই 2, 5t স্কোয়ার জি বাই 2। আর বেগের ইকুয়েশন হচ্ছে এখানে ভূমি থেকে উচ্চতা 5t স্কোয়ার জি বাই 2, আর বেগের ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, রাইট? এখন আদিবেগ তো শূন্য, আর ত্বরণ হচ্ছে জি, আর অতিক্রান্ত সময় বা অতিবাহিত সময় ফর থার্ড ফোটা হচ্ছে 2t। তাহলে আমাদের বেগ হবে জি ইন্টু 2t, অর্থাৎ 2gt, 2gt। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমি সবগুলোকে একসাথে কম্পেয়ার করি, যে এটা হচ্ছে একটা এক্সাম্পল, যে 4টা ফোঁটা দেখানো হয়েছে, যে এটা হচ্ছে ধরি 1 নম্বর ফোঁটা, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তো চতুর্থ ফোঁটাটি যখন পড়তে শুরু করে, চতুর্থ ফোঁটাটি যখন পড়তে শুরু করে, তখন হচ্ছে প্রথম ফোঁটাটি ভূমি স্পর্শ করে। টি সময় পর পর প্রথম ফোঁটা পড়ার টি সময় পর দ্বিতীয় ফোঁটা, দ্বিতীয় ফোঁটার টি সময় পর তৃতীয় ফোঁটা, তৃতীয় ফোঁটার টি সময় পর চতুর্থ ফোঁটা পড়ে, ঠিক আছে? টি সময় পর পর পানি ফোঁটা পড়তে শুরু করে। তাহলে আমি যদি প্রথম ফোঁটার জন্য চিন্তা করি, তাহলে প্রথম ফোঁটার জন্য অতিবাহিত সময় হচ্ছে 3t, অর্থাৎ যেটা ভূমি স্পর্শ করে সেটার জন্য সরণ হচ্ছে প্রাপ্ত সময় হচ্ছে 3t। তাহলে সরণ হবে s1 ইকুয়াল টু হাফ জি 3t স্কোয়ার, আর বেগ হবে v1 ইকুয়াল টু 3g 3 ইন্টু টি। আর দ্বিতীয় ফোঁটার জন্য অতিবাহিত সময় হচ্ছে 2t, তাহলে s ইকুয়াল টু হাফ জি 2t হোল স্কোয়ার, v2 ইকুয়াল টু হাফ জি 2t। আর তৃতীয় ফোঁটার জন্য সরণ হচ্ছে s3 ইকুয়াল টু হাফ gt স্কোয়ার, আর v3 ইকুয়াল টু gt, v3 ইকুয়াল টু হচ্ছে gt। আর চতুর্থ ফোঁটা তো জাস্ট পড়তে শুরু করছে, এটার জন্য সময় 0, তাহলে সরণও 0, s4 0, আর v4ও কি হবে 0 হবে, কারণ এটা সিম্পলি পড়তে শুরু করছে। এখন আমাকে যদি বলে দ্বিতীয় ফোঁটাটি ভূমি থেকে, প্রথম ফোঁটা যখন ভূমি স্পর্শ করে তখন দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত, ভূমি থেকে উচ্চতা কত, তাহলে টোটাল উচ্চতা h থেকে আমি যদি s2 বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে ভূমি থেকে উচ্চতা। একইভাবে যদি তৃতীয় ফোঁটাটির ভূমি থেকে উচ্চতা বের করতে বলে, তাহলে পেয়ে যাব হচ্ছে h, টোটাল উচ্চতা h মাইনাস h3, তৃতীয় ফোঁটার সরণ। আচ্ছা, এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এবার আমরা সমবেগ এবং সমত্বরণের বেশ কিছু হচ্ছে গ্রাফ নিয়ে আলোচনা করব। এগুলো সম্পর্কে আমরা জানি, আমরা হচ্ছে সংক্ষেপে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে আমরা দেখতে চাই প্রথমে বেগ বনাম সরণ বনাম সময় গ্রাফটা কীরকম হয়, সরণ বনাম সময় গ্রাফটা কীরকম হয়। এটা দেখতে মনে হবে একটা স্ট্রেট লাইন। আচ্ছা, একটা স্ট্রেট লাইন, কারণ স্ট্রেট লাইনের ঢাল কি নির্দেশ করে, এটা যদি আমি থিটা ধরি তাহলে এটাও থিটা হবে, তাহলে ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা কি নির্দেশ করে, সরণ বাই সময় মানে হচ্ছে বেগ। তাহলে সরণ সময় গ্রাফের ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে, কারণ হচ্ছে এস ইজ প্রপোর্শনাল টু টি, এস ইকুয়াল টু ভিটি, ভি যেহেতু ধ্রুবক বা সমবেগ এই জন্য ধ্রুবক, এই জন্য এস ইজ প্রপোর্শনাল টু টি। এবার আমি যদি বেগ বনাম সময় লেখচিত্র আঁকি, তাহলে সময় অতিবাহিত হচ্ছে কিন্তু বেগ আগে যা ছিল কি তাই আছে, সময় অতিবাহিত হচ্ছে, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমি যোগ করলে পাবো একটা স্ট্রেট লাইন, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। আচ্ছা, তাহলে এই সরলরেখার ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণ। বেগ সময় আমি যদি টাইম টি ইকুয়াল টু 0 ধরি আর এটা টাইম টি ইকুয়াল টু টি ধরি, তাহলে এই যে আমি ক্ষেত্রফল হিসাব করতে পারবো দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে, যে ক্ষেত্রফল পাবো এটা আসলে কি নির্দেশ করে, সরণ, কারণ সরণ ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি। তাহলে বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণ নির্দেশ করে। বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা দেখব
ত্বরণের ক্ষেত্রে ত্বরণের ক্ষেত্রে গ্রাফগুলো কীরকম হয়ে থাকে। প্রথমে আমরা দেখি হচ্ছে সরণের সাথে সময়ের গ্রাফটা কীরকম হয়ে থাকে, এস ভার্সেস টাইম। তো খেয়াল করি এটা হচ্ছে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তার মানে এই গ্রাফটা দেখতে প্যারাবোলা হবে, কিন্তু প্যারাবোলা অর্থাৎ ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। প্যারাবোলা হচ্ছে কীরকম হতে পারে, এটা কোনটার সাথে সমরূপ, প্যারাবোলা বা পরাবৃত্ত ওয়াই ইকুয়াল টু 4x স্কোয়ার এটার সাথে সমরূপ হবে। আমি যদি ওয়াই ইকুয়াল টু 4x স্কোয়ার রাখি, এটা হবে কোন অক্ষের সাপেক্ষের প্রতিসম, ওয়াই অক্ষের সাপেক্ষের প্রতিসম। ঠিক আছে, যেহেতু সময় নেগেটিভ হতে পারে না, এই জন্য আমি নেগেটিভ অংশটুকু বাদ দিব। আবার যদি চিন্তা করি এক্স ইকুয়াল টু 4a স্কোয়ার, এটা নির্দেশ করে হচ্ছে একটা পরাবৃত্ত সমীকরণ যেটা কিনা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন আসলে কোনটা হবে, এটা কিন্তু কখনোই হবে না, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম কখনোই হবে না। ঠিক আছে, আমার কোনটার সাথে মিলবে সবসময় চিন্তা করতে হবে যে ওয়াই অক্ষের সাপেক্ষে যেন প্রতিসম হয়। সরণ তো নেগেটিভ হতে পারে না, সময় তো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমি নেগেটিভ অংশকে ডটেড লাইন দ্বারা দেখাইছি। ঠিক আছে, তাহলে এমন একটা পরাবৃত্ত যেটাকে যদি পুরোপুরি আঁকি সেটা হবে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এস ইজ প্রপোর্শনাল টি স্কোয়ারের অনুরূপ বা ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ারের অনুরূপ। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম। তো কোশ্চেনে যদি আমার কোনোভাবেই এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম দেওয়া থাকে, সেটা আমরা দিব না, আমরা দেখব যে সেটা ওয়াই অক্ষের প্রতিসম কিনা। আচ্ছা, এরপরে আমরা সমতলের ক্ষেত্রে বেগ বনাম টাইম এই গ্রাফটা দেখব। এই গ্রাফটা দেখতে কীরকম হবে, একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনের ঢাল কি নির্দেশ করে, ত্বরণ এ। আচ্ছা, আবার যেহেতু বি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে ভি ইকুয়াল টু এটি, বেগ যদি শূন্য ধরি, আদি বেগ শূন্য ধরলে ভি ইকুয়াল টু এটি, তাহলে বেগ ইজ প্রপোর্শনাল টু টাইম। আবার আমি যদি এ ভার্সেস টাইম গ্রাফ আঁকি, তাহলে সময় অতিবাহিত হচ্ছে কিন্তু সমতরণ যেহেতু ত্বরণের কোনো পরিবর্তন হবে না, যোগ করলে আমি পাবো হচ্ছে এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা। আচ্ছা, তো আমি যদি ত্বরণ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রফল বের করি আগের মতো, টাইম টি ইকুয়াল টু 0 থেকে টাইম টি ইকুয়াল টু টি পর্যন্ত, তাহলে আমি কি পাবো, ভি ইকুয়াল টু এটি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমি পাবো হচ্ছে বেগ। তাহলে ত্বরণ এবং সময় গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। ত্বরণ সময় গ্রাফের ক্ষেত্রফল নির্দেশ করে হচ্ছে বেগ, কারণ ভি ইকুয়াল টু এটি। আবার আমি যদি খেয়াল করি যে বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে, সরণ ভার্সেস টাইম এই গ্রাফের বেগ ভার্সেস সময় এই গ্রাফের ক্ষেত্রফল নির্দেশ করা হচ্ছে কি, সরণ। এই গ্রাফের ক্ষেত্রফল নির্দেশ করা হচ্ছে সরণ, কারণ এস ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে চাই। আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দিছে, একটা গ্রাফ দিয়ে দিছে, এই গ্রাফ থেকে আমাদেরকে বের করতে হবে সরণ এসি ইকুয়াল টু কত, এটা আমাদেরকে বের করা লাগবে। সরণ এসি ইকুয়াল টু কত, এটা আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করতে পারি, আমরা হচ্ছে নর্মাল এই যে এসি, এটা হচ্ছে সমতরণের জন্য, এটা হচ্ছে সমবেগের জন্য, আবার এটা হচ্ছে সমতরণের জন্য, সূত্র অ্যাপ্লাই করে S1 প্লাস S2 প্লাস S3 যোগ করলে আমাদের সরণ বের হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এটা এভাবে করতে চাই না, আমরা একটু অন্যভাবে করতে চাই, ক্ষেত্রফল দিয়ে করতে চাই। যেহেতু এটা বেগ সময় গ্রাফ, তাহলে এটার ক্ষেত্রফল বের করলে আমরা হচ্ছে সরণ বের করতে পারবো। তাহলে এটাকে আমরা প্রথম হচ্ছে 3টা অংশে ভাগ করতে পারি। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা যদি ক্ষেত্রফল বের করি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 5 একক, উচ্চতা হচ্ছে 12 একক, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12। আচ্ছা, প্লাস এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য কত, 15 থেকে 5 গেলে 10, তাহলে এটা 10 হলে এটাও 10, আর তাহলে এটা উচ্চতা 12, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 10 ইন্টু 12।
তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 10 ইন্টু 12 প্লাস আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 18 থেকে 3 গেলে কত থাকে? 3। তাহলে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 3 আর উচ্চতা তো কত? উচ্চতা হচ্ছে 12। উচ্চতা কত? 12। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 12। তাহলে ক্ষেত্রফল কত আসতেছে? ক্ষেত্রফল আসতেছে হচ্ছে 330 প্লাস 120 প্লাস 18 168 মিটার, 168 মিটার। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 168 মিটার। আচ্ছা, তো এটা দেখতে কিসের মতো? অনেকটা ট্রাপিজিয়ামের মতো, কারণ ট্রাপিজিয়ামের কি দুই বাহু বিপরীত বাহু দুই সমান্তরাল, দুইটা বিপরীত বাহু সমান্তরাল আর দুইটা অসমান্তরাল। তাহলে আমি যদি চিন্তা করি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে দুইটা সমান্তরাল বাহুদের যোগফলের গড় ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ হাফ a প্লাস বি বাই 2 ইন্টু এইচ, অর্থাৎ হাফ অফ a প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি যদি চিন্তা করি সমান্তরাল বাহুদের দূরত্ব দিয়ে, সমান্তরাল বাহুদের দূরত্ব একটা হচ্ছে 10, যেহেতু এটা 10 এটাও 10, আর এটা হচ্ছে 18, এটা হচ্ছে কত? 18। তাহলে 18 আমি যদি মান বসাই 10 প্লাস 18 বাই 2, 10 প্লাস 18 বাই 2 ইন্টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি? সেম অ্যান্সার আসবে 168 মিটার। আচ্ছা, এরপর আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। একটা বস্তুকে খাড়া উপরের দিকে 9.8 ms ইনভার্স 2 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করা হলো। উড্ডয়নকাল, সর্বাধিক উচ্চতা, ভ্রমণকাল ও কত বেগে ভূমিতে আঘাত করবে তা নির্ণয় করো। কত বেগে ভূমিতে আঘাত করবে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা চিন্তা করি আদি বেগ হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করছি, তো সর্বাধিক উচ্চতায় বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তারপর সেটা সর্বাধিক উচ্চতা আবার কি হবে? ভূমিতে একটা নির্দিষ্ট বেগে পতিত হবে। এখন তাহলে সর্বাধিক উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। আমি ধরলাম যে উড্ডয়নকাল হচ্ছে T1 এবং পতনকাল হচ্ছে T2। তাহলে T1 আর T2 আসলে সমান হবে, T1 ইকুয়াল টু T2। আবার চিন্তা করি টোটাল ভ্রমণকাল তাহলে কত? ক্যাপিটাল T ইকুয়াল টু 2 ইন্টু T1, অর্থাৎ তাহলে এখন যদি আমি গতিবিধির সূত্রগুলো অ্যাপ্লাই করি, তাহলে আমার ক্যাপিটাল এইচ এর ভ্যালু আসবে ইউ স্কোয়ার বাই 2g, এবং T1 এর ভ্যালু আসবে T1 ইকুয়াল টু T2 ইকুয়াল টু আসবে 2 ইন্টু ইউ বাই জি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু আসবে 2t, মানে হচ্ছে 2u বাই জি। এটা হচ্ছে ভ্রমণকাল। এখন একটা বস্তুকে আমি যে বেগে উপরের দিকে নিক্ষেপ করব সেটা কিন্তু ওই বেগে ভূমিতে আঘাত করবে, কিন্তু দিকটা কি হবে? বিপরীত দিকে হবে, দিকটা হবে তার বিপরীত দিকে। আচ্ছা, তো আমি প্রথম কোশ্চেনটা খেয়াল করি। বস্তুকে ইউ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2 বেগে ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করছি। তাহলে ইউ এর মান বসাই, ইউ এটা 9.8 মানে জি এর মান। তাহলে আমি যদি বসাই জি স্কোয়ার বাই 2g মানে হচ্ছে জি বাই 2, জি কাটাকাটি গেছে এই জন্য জি বাই 2। 9.8 বাই 2 মানে হচ্ছে 4 পয়েন্ট, এটা আসতেছে 4.9। টি ইকুয়াল টু আসতেছে T1 ইকুয়াল টু আসতেছে ইউ বাই জি, মানে জি বাই জি ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে তো উঠতে সময় লাগে 1 সেকেন্ড, নামতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে উড্ডয়নকাল হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, এরপর আসতেছে কত বেগে ভূমিতে আঘাত করবে। যে বেগে নিক্ষেপ করছি অর্থাৎ 9.8 ms ইনভার্স 1 বেগে ভূমিতে আঘাত করবে, কিন্তু দিকটা হবে কি? বিপরীত দিকে।
আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাকে দিছে একটি বস্তুর, একটা পরন্ত বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি আদিবেগ যদি শূন্য হয় তাহলে এইচ অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এইচ টু বাই টি টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ থ্রি বাই টি থ্রি স্কোয়ার। তাহলে এখন যদি আমি এইচ ওয়ান ইস টু এইচ টু ইস টু ইস টু এইচ থ্রি লিখি তাহলে লিখতে পারি টি ওয়ান স্কোয়ার ইস টু টি টু স্কোয়ার ইস টু টি থ্রি স্কোয়ার। এখন চিন্তা করি যে এই হচ্ছে আমাদের টাইম টি ইকুয়াল টু জিরোতে আদিবেগ শূন্য ধরে একটা বস্তু হচ্ছে নিচের দিকে পতিত হচ্ছে, মুক্তভাবে নিচে পড়তেছে। তো টি ওয়ান সময়ে বস্তুটা হচ্ছে এইচ ওয়ান দূরত্ব অতিক্রম করে, আবার টি টু সময়ে বস্তুটা এইচ টু দূরত্ব অতিক্রম করে টি টু সময়ে, তারপরে হচ্ছে টি থ্রি সময়ে বস্তুটা হচ্ছে এইচ থ্রি দূরত্ব অতিক্রম করে সময় টি থ্রি। আচ্ছা, তাহলে এখন আমাকে যদি বলে যে বস্তুটা প্রথম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে কি আসবে? বস্তুটা হচ্ছে এই হচ্ছে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ টি ফার্স্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। আর এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ টি সেকেন্ড। অর্থাৎ আমি প্রথম 2 সেকেন্ড থেকে যদি প্রথম 1 সেকেন্ড এই অতিক্রান্ত দূরত্ব বাদ দেই তাহলে আমি পাবো দ্বিতীয় সেকেন্ডে। তাহলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h1, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h2, অর্থাৎ প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তারপর হচ্ছে টি থার্ড, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব h2। তাহলে আমি এখন যদি বলতে পারি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত, অর্থাৎ টি ফার্স্ট h1 h2 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 h3 equal to 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। 1 স্কয়ার মানে হচ্ছে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে আমি যদি এখন চিন্তা করি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আসতেছে টি ফার্স্ট ইস টু টি সেকেন্ড ইস টু টি থার্ড ইকুয়াল টু হবে h1 ইস টু h2 মাইনাস h1 ইস টু টি থার্ডের জন্য h3 মাইনাস h2। আমি যদি ক্যালকুলেশন করি 1 ইস টু 4 মাইনাস 1 অর্থাৎ 3 ইস টু 9 মাইনাস 4 অর্থাৎ 5, তাহলে 1 ইস টু 3 ইস টু 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অনুপাত 1 ইস টু 3 ইস টু 5। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গড় বেগ এবং গড় দ্রুতি। আচ্ছা, বেগ কিন্তু ভেক্টর রাশি, এটা হচ্ছে নির্ভর করবে বস্তুর আদি এবং শেষ অবস্থানের উপর। আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, এটা নির্ভর করবে বস্তুর গতিপথের উপর। বেগের মান বস্তুর গতিপথের উপর নির্ভর করবে না, কিন্তু দ্রুতির মান গতিপথের উপর নির্ভর করবে। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমি পূর্ব দিকে
একটা গাড়ি চিন্তা করলাম যেটা পূর্ব দিকে গতিশীল, সেটা হচ্ছে v1 বেগে t1 সময় পূর্ব দিকে যায় এবং তারপর দিক পরিবর্তন করে উত্তর দিকে কত বেগে যায়, v2 বেগে t2 সময় যায়, t2 সময় v2 বেগে অতিক্রম করে। তাহলে এটা হচ্ছে, তাহলে আমি এখন গড় বেগ কিভাবে বের করব? গড় বেগের ইকুয়েশন কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সরণ বাই সময়, মোট সময়, মোট সরণ বাই মোট সময়। গড় বেগ ইকুয়াল টু হচ্ছে মোট সরণ বাই মোট সময়, মোট সময়। এখন সরণ বের করতে হলে চিন্তা করি যে এখানে হচ্ছে d1 ইকুয়াল টু v1 t1, এখানে d2 ইকুয়াল টু v2 t2। তাহলে এখন লাগবে আমার সরণ মানে সরণ নির্ভর করে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর। তাহলে সরণের ডিরেকশন হবে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনের দিকে, এই হচ্ছে এস এর ডিরেকশন। তাহলে এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট ওভার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে মোট সরণ। আর মোট সময় কত? t1 প্লাস t2। তাহলে আমি লিখতে পারি গড় বেগ ইকুয়াল টু রুট ওভার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার প্লাস t1 প্লাস t2। আচ্ছা, এবার আসা যাক গড় দ্রুতি। গড় দ্রুতি ইকুয়াল টু কত? গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়, মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়। তো মোট দূরত্ব কত? d1 প্লাস d2, d1 প্লাস d2। মোট সময় কত? t1 প্লাস t2। মোট সময় হচ্ছে t1 প্লাস t2। তাহলে আমরা বুঝতে পারলাম যে সবসময় গড় বেগ আর গড় দ্রুতি একই হবে না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এক্সাম্পল চিন্তা করি। এটা হচ্ছে এ বিন্দু, একটা গাড়ি এ থেকে বি বিন্দুতে যায়। তো যাওয়ার সময় কত বেগে যায়? v1 বেগে যায়, যাইতে লাগে t1 সময়। আবার যখন ফেরত আসে, বি থেকে যখন এতে ফেরত আসে, তখন আমার বেগ ছিল হচ্ছে v2 বেগ এবং সময় লাগছে t2। তাহলে আমাকে বের করতে হবে এখন গড় দ্রুতি কত। ঠিক আছে, গড় দ্রুতি কত? গড় বেগ তো 0 হবে। আচ্ছা, আমি ধরে নিলাম যে টোটাল ডিস্টেন্স হচ্ছে d। তাহলে d ইকুয়াল টু v1 t1 ইকুয়াল টু d2 v2, d ইকুয়াল টু v1 t1 ইকুয়াল টু v2 t2, রাইট? এখন তাহলে গড় বেগ তো 0, তাই না? যেহেতু সরণ 0, সে আগের অবস্থানে ফিরে আসছে। এখন যদি চিন্তা করি গড় দ্রুতি ইকুয়াল টু হবে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব হচ্ছে d প্লাস d, মানে হচ্ছে 2d বাই টোটাল সময় t1 প্লাস t2। আচ্ছা, এখন আমরা t1 ইকুয়াল টু কত লিখতে পারি? যেহেতু d ইকুয়াল টু v1 t1 ইকুয়াল টু d বাই v1 এবং t2 ইকুয়াল টু d বাই v2। তাহলে 2d বাই t1 এর উইল বি রিপ্লেস বাই d বাই v1 প্লাস t2 উইল বি রিপ্লেস বাই d বাই v2। এখন যদি আমি উৎপক্ষকে হরলবকে d দ্বারা ভাগ করি, তাহলে dt কাটাকাটি যায়, তাহলে থাকতেছে আলটিমেটলি 2 বাই v1, 1 বাই v1 প্লাস 1 বাই v2, 1 বাই v1 প্লাস 1 বাই v2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা এ থেকে বিতে যাওয়ার সময় এবং আসার সময় বেগ দেওয়া থাকলে
এই ইকুয়েশন ব্যবহার করে গড় দ্রুতি হিসাব করতে পারি, গড় দ্রুতি হিসাব করতে পারি। ফর এক্সাম্পল v1 এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর v2 এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখন যদি বলে গড় দ্রুতি কত, তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 2/1/3 প্লাস 1/4, 2/1/3 প্লাস 1/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব হচ্ছে আপেক্ষিক গতি নিয়ে। তো চিন্তা করি আমাদেরকে দুইটা গাড়ি দিয়ে দিছে, দুইটা গাড়ি পরস্পর বিপরীত দিকে গতিশীল। এই হচ্ছে আমাদের দুইটা গাড়ি, এটা হচ্ছে ধরলাম পরস্পর বিপরীত দিকে গতিশীল। প্রথম গাড়িটা 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আর দ্বিতীয় গাড়িটা 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আমাকে বের করতে হবে যে প্রথম গাড়ির একজন যাত্রীর নিকট দ্বিতীয় গাড়ির বেগ কত মনে হবে। অর্থাৎ সহজ কথায় প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ বের করতে হবে, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ করতে হবে, বেগ বের করতে হবে। এর অর্থ হচ্ছে আমি প্রথম গাড়ির চালককে যদি স্থির ধরি তাহলে দ্বিতীয় গাড়ির বেগ কত। আচ্ছা, আমি থিওরিটা আলোচনা করব, তার আগে শর্টকাটটা জেনে নিই যে দুইটা গাড়ি যদি বিপরীত দিকে গতিশীল হয় তাদের আপেক্ষিক বেগ কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে vr = 3 + 4, আপেক্ষিক বেগ হবে তাদের বেগের যোগফল অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড। আপেক্ষিক বেগ হবে তাদের যোগফল অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড। আর এরকম দুইটা গাড়ি, এই হচ্ছে প্রথম গাড়ি আর এই হচ্ছে দ্বিতীয় গাড়ি। দুইটা গাড়ি একই দিকে গতিশীল, প্রথমটা 3 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয়টা 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখন আমাকে বলতেছে যে প্রথম বাসে থাকা একজন যাত্রীর নিকট দ্বিতীয় বাসের বেগ কত মনে হবে। সহজ কথায় প্রথম বাসের সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে। তাহলে আমি যেহেতু বিপরীত দিকে একই দিকে গতিশীল এই জন্য বিয়োগ করতে হবে। তাহলে ভিআর রিলেটিভ ভেলোসিটি ভিআর = কত আসবে, তাদের বিয়োগফল, বেগের বিয়োগফল অর্থাৎ 4 - 3 অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম বাসের যাত্রীর কাছে মনে হবে যে দ্বিতীয় বাসটি 1 মিটার পার সেকেন্ড বেগে সামনে এগিয়ে যাচ্ছে, যেহেতু বেগ বেশি এই জন্য মনে হবে 1 মিটার পার সেকেন্ড বেগে সামনে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে আমাদেরকে স্থির ধরতে হবে। ঠিক আছে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে আমাদেরকে কি করতে হবে, স্থির ধরতে হবে। তা আমি যদি এখানে থিওরিটা একটু বোঝার চেষ্টা করি, ধরলাম একটা বাস হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আর একটা বাস হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বিপরীত দিকে এগিয়ে আসছে, পরস্পরের দিকে এগিয়ে আসছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে প্রথম গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগ কত। তাহলে আমাকে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে কি করতে হবে, স্থির ধরতে হবে। তাহলে প্রথম গাড়িকে কিভাবে স্থির ধরতে পারি, আমি যদি প্রথম গাড়ির সাপেক্ষে স্থির ধরতে চাই তাহলে আমাদেরকে মাইনাস, আমি ধরলাম এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, অথবা উল্টাটাও ধরতে পারি, আমি ধরলাম হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে +4 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে -3 মিটার পার সেকেন্ড।
তাহলে -3 কে যদি নালিফাই করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে +3 যোগ করতে হবে। আমি যদি দুইটা ভেক্টরে +3 মিটার পার সেকেন্ড বেগ করে যোগ করি, +3 মিটার পার সেকেন্ড যোগ করি, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 4 + 3, তাহলে প্রথম গাড়ি এখন আমি স্থির ধরতে পারি। প্রথম গাড়িকে স্থির ধরলে দ্বিতীয় গাড়ির বেগ কত হবে, 4 + 3 মানে হচ্ছে 7। এই দুটাকে যোগ করলে মনে হবে যে দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়িকে স্থির ধরে দ্বিতীয় গাড়ির বেগ পেলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমরা কি করছি, আমরা আসলে যেটা করছি, আর দেখে মনে হচ্ছে 4 আর 3 মিলে 7 হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা বিয়োগ করছি। কিভাবে বিয়োগ করছি, 4 -3 বিয়োগ করছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আলটিমেটলি যোগ করা হয়েছে 4 + 3 অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা হচ্ছে এই আপেক্ষিক গতিটাকে একটা ভেক্টরের সাহায্যে বুঝতে চাই। তো আমি একটা কোশ্চেন লিখতেছি, একটি গাড়ি পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। বেগে এবং এবং আরেকটি গাড়ি, আরেকটি ট্রাক উত্তর দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তাহলে গাড়ি চালকের নিকট ট্রাকের বেগ কত মনে হবে, এটা আমাকে বের করতে হবে। সহজ কথায় গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ বের করতে হবে। তাহলে গাড়ি চালককে স্থির ধরতে হবে। আচ্ছা, জিনিসটা বোঝার আগে আমরা থিওরিটা একটু বুঝে আসি। আচ্ছা, তো আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের গাড়ির বেগ, আর এটা হচ্ছে ট্রাকের বেগ। তাহলে আমাকে এখন যেহেতু গাড়ি চালকের সাপেক্ষে বের করতে হবে, তাহলে গাড়ি চালককে স্থির ধরতে হবে। এই জন্য আমি এখানে কি পরিমাণ ভেক্টর যোগ করব, -c ভেক্টর যোগ করব। মাইনাস, এটাকে ভেক্টর চিন্তা করলাম, তাহলে -vc ভেক্টর আমাকে যোগ করতে হবে। আচ্ছা, এখন যদি ভিটির সাথে আমি যদি এটা লব্ধি নেই, সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করে, সমতল বাহুকে এই কর্ণ কি নির্দেশ করে, এটা যদি আলফা হয় এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই সামুদ্রিকের কর্ণ
এখন কি নির্দেশ করে? আপেক্ষিক বেগ। অর্থাৎ ট্রাকের আপেক্ষিক বেগ ভিটি কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। এটা হচ্ছে ভিটিসি, ট্রাকের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে। তাহলে ভিটিসি ইকুয়াল টু মাইনাস ভিসি ভেক্টর প্লাস ভিটি ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টরিক্যালি চিন্তা করতে পারি। আবার আমি যদি চিন্তা করি সামুদ্রিকের সূত্র, এখানে খেয়াল করি বেগের ডিরেকশন সেম হলো, মানটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মাইনাস ভিসি ভেক্টরের যেই মান, ভিসি এর কিন্তু সেই একই মান। ঠিক আছে, ভিটি ইকুয়াল টু ভিটি, মোরলস অফ ভিটি ইকুয়াল টু ভিটি। তাহলে আমি যদি এখন কর্ণের মান বের করতে চাই, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে যদি লব্ধির সূত্র অ্যাপ্লাই করি তাহলে আসতে আসে ভিটি ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। অর্থাৎ এখানে বসবে হচ্ছে ভিসি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার প্লাস 2 ইন্টু মোডুলাস অফ ভিসি। এখানে মাইনাস দেওয়াটা বেটার, একই মান আসবে যদিও, ইন্টু ভিটি। তাহলে মাইনাস ভিসি আর ভিটি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। ট্রাকের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, ভিটিসি। আচ্ছা, এখন যদি আমি এই থিওরিটা অ্যাপ্লাই করে এই ম্যাথটা যদি সলভ করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, উত্তর, এটা হচ্ছে পূর্ব। আমাকে প্রথমে বলছে যে গাড়িটা পূর্ব দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ধরলাম হচ্ছে এটা গাড়ির বেগ ভিসি। তাহলে ট্রাকের বেগ হচ্ছে ভিটি, ট্রাকটা উত্তর দিকে গতিশীল আর গাড়িটা পূর্ব দিকে গতিশীল। তাহলে এখন আমি কারের বেগটাকে উল্টাই দিব, মাইনাস ভিসি ভেক্টর। ঠিক আছে, তারপরে এটার সাথে ভিটি এর লব্ধি নিব। আচ্ছা, তাহলে এই যে কর্ণ, চতুর্ভুজের কর্ণ, সেটা হচ্ছে ভিটিসি, অর্থাৎ আপেক্ষিক বেগ। তাহলে এটার মানটা খুবই সহজ বের করার, কারণ এটা একটা অতিভুজ হয়ে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ মাইনাস ভিসি স্কোয়ার মাইনাস ভিসি, আর ভিসি এর মান আসলে একই। ঠিক আছে, আমি মূল্যস মাইনাস ভিসি বলতে পারি। তাহলে এখানে আসতেছে মূল্যস মাইনাস ভিসি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। তাহলে আসতেছে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন যদি আমি কোণ বের করতে চাই, আমি ধরলাম এই কোণটা হচ্ছে বিটা। তো অর্থাৎ প্রথম চালকের কাছে মনে হবে যে বিটা কোণে দূরে সরে যাচ্ছে। তো এই কোণটা যদি আলফা হয়, আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যেহেতু এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এটা ভিটি ওয়ান হবে আর এটা তো ভূমি ভিসি। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে ভিটি বাই ভিসি, অর্থাৎ 40/30 মানে হচ্ছে 4/3। তাহলে আলফা ইকুয়াল টু আসতেছে টেন ইনভার্স 4/3 মানে হচ্ছে, তাহলে বিটা ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি মাইনাস আলফা, মানে 180 ডিগ্রি মাইনাস টেন ইনভার্স 4/3। তাহলে ক্যালকুলেশন করে বিটা ইকুয়াল টু আসতেছে বিটা ইকুয়াল টু কত আসতেছে? 126.87 ডিগ্রি, 126.87 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে বিটার বেল। অর্থাৎ গাড়ি চালকের কাছে মনে হবে ট্রাকটি 126.87 ডিগ্রি কোণে দূরে সরে যাচ্ছে।
আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ করতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে দুইটা গাড়ির এ আর বি দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 180 মিটার এবং তারা পরস্পর বিপরীত দিকে এগিয়ে আসতেছে। একটা গাড়ির বেগ হচ্ছে, প্রথম গাড়ির এর বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে হবে যে 1 নম্বরে কত সময় পর তারা মিলিত হবে। আমরা ধরি তারা এই বিন্দুতে মিলিত হবে। যদি টি সময় চিন্তা করি, টি সময় পর মিলিত হবে, তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব 12টি, আর বি গাড়ির টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 18টি, তাহলে 12 + 18 যোগ করলে হচ্ছে 180 হবে। তো আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা, আবার আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে এখন আমরা করব আপেক্ষিক গতির কনসেপ্ট দিয়ে, আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে। ধরি যে তারা টি সময় পর মিলিত হবে। এক নম্বরের সলিউশন, ভি আর 12 + 18 আসতেছে 30 মিটার পার সেকেন্ড। শুধু বিপরীত দিকে গতিশীল, আমি বেগ দুটাকে যোগ করে দিলাম, আপেক্ষিক বেগ আসলো 30। ডি ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্র। এটা যদি আমি আপেক্ষিক গতির জন্য চিন্তা করি, আপেক্ষিক দূরত্ব দেওয়া আছে কত, 180 মিটার, তাহলে টাইম ইকুয়াল টু আপেক্ষিক দূরত্ব বাই আপেক্ষিক বেগ, অর্থাৎ 180/30, 180/30, অর্থাৎ 00 কাটা 318, অর্থাৎ 6 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি 6 সেকেন্ড পর তারা কি হবে, মিলিত হবে। এরপর আমি চাবো হচ্ছে 2 নম্বর কোশ্চেনে 2 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত। একইভাবে আপেক্ষিক দূরত্ব ইকুয়াল টু আপেক্ষিক বেগ ইন্টু সময়, dr ইকুয়াল টু vr ইন্টু টি। dr এর মান কত, 30, ইন্টু সময় কত, 2 সেকেন্ড, তাহলে 30 ইন্টু 2 মানে 60 সেকেন্ড। এটার অর্থ হচ্ছে তাদের আপেক্ষিক দূরত্ব কতটুকু কমে যাবে, 60 মিটার কমে যাবে। ঠিক আছে, 60 মিটার তারা অতিক্রম করবে। তাহলে আগে ছিল 100 মিটার, 180 মিটার, এখন যদি 60 মিটার কমে যায়, তাহলে বর্তমানে তাদের মধ্যকার দূরত্ব কত, 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব হবে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোটাল দূরত্ব 180 মাইনাস 60 মিটার, অর্থাৎ 120 মিটার, 120 মিটার। অর্থাৎ এই গাড়িটা সামনে একটু আগিয়ে আসবে, বি গাড়িটা সামনে আসবে, তাহলে তারা দুজনে মিলে মোট কতটুকু সামনে আসবে, s1 + s2, s1 + s2 ভ্যালু হচ্ছে 60 মিটার। তাহলে আমি যদি পুরোটা অর্থাৎ 180 থেকে 60 বিয়োগ করে দেই, 180 মাইনাস s1 + s2 বিয়োগ করে দেই, তাহলে আসতেছে হচ্ছে 120 মিটার, 120 মিটার। তো এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা সেম কোশ্চেনটা দেখব, কিন্তু গাড়ি দুইটা একই দিকে গতিশীল হবে। ঠিক আছে, একই দিকে গতিশীল হবে। এখানে গাড়ি দুইটা বিপরীত দিকে গতিশীল ছিল। তো এই এক্সাম্পলে, নতুন এক্সাম্পলে দুইটা গাড়ি এ আর বি, এ গাড়ির বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড আর বি গাড়ির বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আমার কোশ্চেন হচ্ছে এই গাড়িটি কত সময় পর বি গাড়িকে অতিক্রম করবে, এই গাড়িটি কত সময় পরে বি গাড়িটিকে অতিক্রম করবে। দেওয়া আছে তাদের আপেক্ষিক দূরত্ব 180 মিটার। তো আমরা সলিউশনে যাই। তাদের আপেক্ষিক দূরত্ব dr ইকুয়াল টু 180, আপেক্ষিক বেগ কত, যেহেতু একই দিকে গতিশীল তাহলে বিয়োগ করতে হবে, 18 - 12, ঠিক আছে, তাহলে আসতেছে 6 মিটার পার সেকেন্ড। পেছনের গাড়ি বেগ যেহেতু বেশি, এটা এক সময় সামনের গাড়িকে অতিক্রম করবে। ঠিক আছে, তো প্রথম বাসের আমি যদি বলি যে
সেকেন্ড বাসের একজন যাত্রীর কাছে মনে হবে যে প্রথম বাসটা 6 মিটার/সেকেন্ড বেগে সামনে এগিয়ে আসছে, যেহেতু সেকেন্ড বাসের বেগ কম। সেকেন্ড বাসটাকে যদি স্থির ধরি তাহলে মনে হবে যে এ বাসটা 6 মিটার/সেকেন্ড বেগে এগিয়ে আসতেছে। এখন আমি যদি টাইম হিসাব করি তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু ভিটি, এটা যদি আপেক্ষিকের জন্য অ্যাপ্লাই করি ডিআর ইকুয়াল টু ভিআর হবে, ডিআর ইকুয়াল টু ভিআর ইন্টু টি, তাহলে টি ইকুয়াল টু ডিআর বাই ভিআর ইকুয়াল টু 180/6 ইকুয়াল টু 30 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে তারা 30 সেকেন্ড পরে এ গাড়িটা বি গাড়িকে অতিক্রম করবে বা মিলিত হবে। আচ্ছা, নেক্সটে আমরা আরেকটা কমন কোশ্চেন নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে বাঘ হরিণের ম্যাথ। তো দেখতে পাচ্ছি যে বাঘ হরিণের ইনিশিয়াল ডিস্টেন্স ছিল হচ্ছে 30 মিটার। তো এই অবস্থায় বাঘটা যখন হরিণটাকে দেখতে পেল তখন সে 2 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে স্থির অবস্থা থেকে দৌড়াতে শুরু করলো। হরিণটা বাঘটি দৌড়ানোর 2 সেকেন্ড পর সমবেগে দৌড়ানো শুরু করলো। 8 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে শুরু করলো। তাহলে আমার কোশ্চেন হচ্ছে কত সময় পরে বাঘটি হরিণটাকে ধরতে পারবে? আচ্ছা, আমি ধরে নিলাম যে টি সময় পর বাঘটি হরিণটাকে ধরতে পারবে। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দুতে গিয়ে বাঘটি হরিণটাকে ধরতে পারবে। তাহলে হরিণটা যখন সি বিন্দুতে যাবে তখন তার অতিক্রান্ত দূরত্ব কত? আমি ধরলাম এখানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্র। তার মানে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে ভিসি ইকুয়াল টু হচ্ছে যদি ধরি S1, তাহলে S1 ইকুয়াল টু আসবে হচ্ছে ভিটি। আচ্ছা, এখানে টি হবে না, রাইট? কারণ আমি হরিণটা হচ্ছে 80, এখানে ভাগটা কতটুকু সময় পাইছে? টি সময় পাইছে, তাহলে হরিণটা হচ্ছে 2 সেকেন্ড কম পাবে, রাইট? ভাগটা যেহেতু টি সময় পাইছে, যেহেতু হরিণটা 2 সেকেন্ড পর যাত্রা শুরু করছে, তাহলে হরিণটা আসলে এখানে হচ্ছে বাঘ সময় পাবে হচ্ছে S1। আমি যদি চিন্তা করি যে এ থেকে সি বিন্দুতে যেতে বাঘের সময় লাগবে S1, তাহলে S1 ইকুয়াল টু আমি চিন্তা করতে পারি হাফ এ টি স্কোয়ার। S1 ইকুয়াল টু ধরলাম আমি হাফ এ টি স্কোয়ার, হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার। এখন চিন্তা করি যে হরিণটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, বিসি ডিস্টেন্স, রাইট? হরিণটা হচ্ছে 2 সেকেন্ড পর যাত্রা শুরু করে, তাহলে আমি চিন্তা করি হরিণটার অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল টু আসবে বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে 8 আর সময় হচ্ছে 2 সেকেন্ড কম, ঠিক আছে? বাঘের চেয়ে 2 সেকেন্ড কম, এই জন্য T-2, রাইট? এই জন্য আমি কত গুণ করছি? T-2। তাহলে আসতেছে আমার 8 ইন্টু T-2, ঠিক আছে? 8 ইন্টু T-2, অর্থাৎ 80 মাইনাস 16, 16। তাহলে S2 ইকুয়াল টু 16 হবে, এটা 80 মাইনাস 16, এটা হবে 80 মাইনাস 16। তাহলে হরিণটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2, 80 মাইনাস 16। তাহলে আমি যদি এখানে ইকুয়েশন এস্টাবলিশ করি S1 এবং S2 এর মধ্যে, তাহলে S1 ইকুয়াল টু আসবে S2 প্লাস 30, কারণ S1 হচ্ছে পুরোটা আর S2 হচ্ছে এই অংশটুকু, তার সাথে 30 যোগ করলে এটা কিসের সমান হবে? S1 এর সমান হবে। তাহলে S1 ইকুয়াল টু S2 প্লাস 30। তাহলে আমি যদি মান বসাই টি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 80 মাইনাস 16 প্লাস 30, তার মানে সবগুলোকে এক পাশে নিয়ে আসলে টি স্কোয়ার মাইনাস 80, এখানে 30 থেকে 16 গেলে 14, এই পাশে আনলে এটা হয়ে যাবে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি টি ইকুয়াল টু কত,
টি ইকুয়াল টু আসতেছে 9.477 মাইনাস 1.477 সেকেন্ড। নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। তাহলে বাঘটি কত সময় পর হরিণটিকে ধরতে পারবে? 9.477 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব হচ্ছে আমাদের কৌণিক গতিসূত্র নিয়ে। কৌণিক গতিসূত্র নিয়ে। তো সমবেগের ক্ষেত্রে সূত্রগুলো যদি আমি চিন্তা করি, এস ইকুয়াল টু ভিটি, আর সমতলের ক্ষেত্রে রৈখিক গতিসূত্রগুলো ছিল হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এসি ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, তারপরে হচ্ছে এসি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তো আমি যদি অনুরূপ কৌণিক গতিসূত্রগুলো লিখতে চাই, তাহলে আমি কৌণিক সরণকে থিটা ধরতে পারি। কৌণিক আদিবেগকে আমি যদি চিন্তা করি যে রৈখিক সরণ যদি এস হয়, কৌণিক সরণ হবে থিটা বা ডেল থিটা বলা যায়। আদিবেগ যদি ইউ হয়, আদি কৌণিক বেগ হবে ওমেগা নট, সমকৌণিক বেগ, আদি সমকৌণিক বেগ। শেষ বেগ ভি, শেষ কৌণিক বেগ হচ্ছে ওমেগা। রৈখিক ত্বরণ আলফা, কৌণিক ত্বরণ হচ্ছে রৈখিক ত্বরণ এ, কৌণিক ত্বরণ আলফা। তাহলে আমি যদি সমকৌণিক বেগের ক্ষেত্রে চিন্তা করি, সমকৌণিক বেগের জন্য চিন্তা করি, তাহলে এসি ইকুয়াল টু ভিটি সূত্রটা কি হয়ে যাবে? থিটা ইকুয়াল টু ওমেগা টি, থিটা ইকুয়াল টু ওমেগা ইন্টু টি, রাইট? আচ্ছা, এরপরে সমকৌণিক ত্বরণের জন্য প্রথম সূত্রটা আসবে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি, ডেল থিটা, সরণকে আমি ডেল থিটা বলতে পারি। ডেল থিটা হচ্ছে থিটা মাইনাস থিটা নট দ্বারা আদি সরণ বোঝায়। তাহলে ডেল থিটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি, আবারও ডেল থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এবং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু এস মানে হচ্ছে ডেল থিটা, কৌণিক সরণ হচ্ছে ডেল থিটা। এখন আমি যদি চিন্তা করি যে কৌণিক গতির পর্যায়কাল হচ্ছে টি হচ্ছে পর্যায়কাল এবং এফ হচ্ছে কম্পাঙ্ক, তাহলে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা ইকুয়াল টু হবে হচ্ছে টোয়াইস পাই এফ। আবার এফ ইকুয়াল টু যেহেতু 1 বাই টি, তাহলে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। তাহলে এখন ভি ইকুয়াল টু আসতেছে ওমেগা আর, ওমেগা ইন্টু আর। তাহলে এসি ইকুয়াল টু আসতেছে হচ্ছে আর থিটা, আর থিটা রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি ইন্টু থিটা, ইন্টু থিটা বাই পাই।
ডিগ্রিতে নিতে নিতে হলে কি করতে হয়, 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয় আর পাই দিয়ে ভাগ করতে হয়। আবার আমরা যদি কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণ চিন্তা করি, তাহলে a ইকুয়াল টু আলফা আর, a ইকুয়াল টু আলফা আর। আচ্ছা, আমরা যদি এখন ঘড়ি সেকেন্ডের কাটার কৌণিক বেগ বের করতে চাই, কৌণিক কম্পাঙ্ক বের করতে চাই, কৌণিক কম্পাঙ্ক ওমেগা, আমরা জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই বাই টি। তাহলে ঘড়ির সেকেন্ডের কাটার পর্যায়কাল কত? পর্যায়কাল মানে হচ্ছে একবার ঘুরে আসতে যে সময়টুকু লাগে, সেকেন্ডের কাটার জন্য এই পর্যায়কালের মান কত? 60 সেকেন্ড। টি ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড 1 মিনিট হয়। তো সেকেন্ডের কাটার পর্যায়কাল তাহলে হবে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই 60, টোয়াইস পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, একইভাবে আমি যদি চিন্তা করি ঘড়ির মিনিটের কাটার কৌণিক কম্পাঙ্ক, সেটা হচ্ছে ওমেগা, পর্যায়কাল কত? একবার ঘুরে আসতে লাগে হচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। 60 মিনিট মানে হচ্ছে কি 3600 সেকেন্ড। তাহলে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই 3600 রেডিয়ান পার সেকেন্ড। এটাকে কাটাকাটি করে লিখতে পারি, আর 30 এটাকে হচ্ছে 1800, তাহলে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড, পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু হচ্ছে কত? টোয়াইস পাই বাই টি। টি ইকুয়াল টু কত? ঘড়ি একবার ঘুরে আসে হচ্ছে 12 ঘন্টায়, ঠিক আছে, একবার ঘুরে আসে হচ্ছে 12 ঘন্টায়। 12 ঘন্টা মানে হচ্ছে 12 ইন্টু 1 ঘন্টা 3600 সেকেন্ড, তাহলে 12 ইন্টু 3600 সেকেন্ড, ঠিক আছে। পর্যায়কাল হচ্ছে 12 ইন্টু 3600 সেকেন্ড, তাহলে টোয়াইস পাই বাই 12 ইন্টু 3600 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্ক, ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, এরপরে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত সময় পর পর মিলিত হয়। আচ্ছা, ধরি এ হচ্ছে ঘন্টার কাঁটা, এই যে এটা, আর এই লালটা হচ্ছে মিনিটের কাঁটা। এটা হচ্ছে 12টার দাগ বরাবর আছে, ঠিক আছে, এটা হচ্ছে 12টার দাগ বরাবর আছে। তো ঠিক 1 ঘন্টা পর পজিশনটা এরকম আসবে যে আমি ধরলাম এটা হচ্ছে 12টার দাগে, 1 ঘন্টার পর মিনিটের কাঁটাটা ঘুরে 12টার দাগে আসবে, আর ঘন্টার কাঁটাটা হচ্ছে কোথায় থাকবে? 1-এর ঘরে থাকবে, 1-এর দাগে থাকবে। তাহলে ঘন্টার দাগাটা 1 ঘন্টায় অতিক্রম করবে কয় ঘর? 5 ঘর। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করবে 5 ঘর। তাহলে যেহেতু 1 ঘন্টা কত সময় পর মিলিত হবে? এখনো কিন্তু মিলিত হবে না। তাহলে মিলিত হবে কখন? যখন ঘন্টার কাঁটাটা আর একটু বেশি সময় অতিক্রম করবে, 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে আর কি, ঠিক আছে। ঘন্টার কাঁটাটা একটু আগাবে, মিনিটের কাঁটাটা একটু আগাবে। যদি এরকম একটা পজিশনে গিয়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হবে, রাইট? এরকম একটা পজিশনে গিয়ে এই হচ্ছে ঘন্টার কাঁটা, এই হচ্ছে মিনিটের কাঁটা মিলিত হবে। এটা হচ্ছে 12টার দাগ, এটা হচ্ছে 1টার দাগ। তাহলে 1 ঘন্টার একটু বেশি সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হবে। আমি ধরে নিলাম সেই সময়টুকু হচ্ছে কত? টি। আমি ধরলাম যে টি সময় পর ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর পুনরায় মিলিত হয়। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে টি সময় পর ঘন্টার কাঁটা, টি সময় পরে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মিলিত হয়।
তো আমাদের থিওরিটা হচ্ছে যে মিনিটের কাটা অবশ্যই বেশি ঘর অতিক্রম করে, কতটুকু? 60 ঘর বেশি অতিক্রম করবে। মিনিটের কাটা ঘন্টার কাটার চেয়ে 60 ঘর বেশি অতিক্রম করবে, রাইট? আমি যদি চিত্রের দিকে তাকাই, তো ঘন্টার কাটা মিনিটের কাটা উভয়ই হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করে, এইটুকু অতিক্রম করে, কিন্তু মিনিটের কাটা 380 ডিগ্রি 360 ডিগ্রি ঘুরে আসে, ঠিক আছে? তার মানে 60 ঘর বেশি অতিক্রম করে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি মিনিটের কাটার জন্য চিন্তা করি, আমরা জানি মিনিটের কাঠা 60 মিনিটে অতিক্রম করে 60 ঘর, 1 মিনিটে অতিক্রম করে 1 ঘর, টি মিনিটে অতিক্রম করে টি ঘর। এরপর যদি আমি ঘন্টার কাটার দিকে যাই, ঘন্টার কাটা 60 মিনিটে অতিক্রম করে 5 ঘর, 1 মিনিটে অতিক্রম করবে ঐকিক নিয়মে এই যে 1 2 3 4 5, এই 5 ঘর। তাহলে 1 মিনিটে অতিক্রম করে হচ্ছে 5/60 ঘর। তাহলে টি মিনিটে অতিক্রম করবে কয় ঘর? 5t/60, 5 × 60, তাহলে t/12 ঘর। তাহলে এখন আমার থিওরিটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে একটা ইকুয়েশন এস্টাবলিশ করতে পারি যে টি সময় পর মিলিত হবে এবং থিওরিটা হচ্ছে 60 মিনিটের কাটা 60 ঘর বেশি অতিক্রম করবে। তাহলে আমি যদি টি মাইনাস t/12 চিন্তা করি, এই হচ্ছে মিনিটের কাটা, এটা অতিক্রম করবে টি ঘর, আর এই হচ্ছে ঘন্টার কাটা, এটা অতিক্রম করে হচ্ছে t/12 ঘর। তাহলে মিনিটের কাটা কতটুকু বেশি করে অতিক্রম করবে? টি মাইনাস t/12 ইকুয়াল টু কত? 60 ঘর, ইকুয়াল টু হচ্ছে 60 ঘর। তাহলে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি হচ্ছে টি মাইনাস t/12 ইকুয়াল টু 60, তার মানে টি ইকুয়াল টু 12 ইন্টু 60 ইন্টু 12/11। এককটা হবে মিনিটে, কারণ আমি টাইমটা কিসে হিসাব করছি? মিনিটে হিসাব করছি। তাহলে আমি যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে ঘন্টায় চলে আসবে। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসতেছে 12/11। মিনিটকে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 12/11 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব হচ্ছে প্রাসের ম্যাথ নিয়ে। তো প্রাসের ম্যাথ নিয়ে আমরা হচ্ছে এর আগেও একটা ভিডিও করেছি, সেখানে হচ্ছে A to Z আলোচনা করা হয়েছে। আমরা ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটা দেখে নেবেন। আচ্ছা, তো চিন্তা করি যে আমি একটা প্রাস হচ্ছে দ্বিমাত্রিক গতির একটা সুন্দর উদাহরণ। আমি একটা প্রাসকে হচ্ছে আনুভূমিকের সাথে আলফা কোণে উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করছি। প্রাসের ম্যাথের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এক্স অক্ষ বরাবর ত্বরণ কাজ করে না, মানে সমবেগের সূত্র অ্যাপ্লাই করব, আর অক্ষ বরাবর ত্বরণ কাজ করে, অভিকর্ষজ ত্বরণ জি নিচের দিকে কাজ করে। তাহলে অক্ষ বরাবর আমি সমত্বরণের সূত্রগুলো অ্যাপ্লাই করব। ধরে নিলাম এটা হচ্ছে প্রাসের একটা সঞ্চারপথ সাধারণ বিন্দু পি, আনুভূমিক সরণ এক্স, উলম্ব সরণ ওয়াই। তাহলে স্থানাঙ্ক হচ্ছে পি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে এখন আমি যদি এক্স এবং ওয়াই এর মধ্যে ইকুয়েশন এস্টাবলিশ করি, সেটাই হবে সমীকরণ। আমরা প্রমাণ করতে পারি যে ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তো খেয়াল করি এই ইকুয়েশনটা যখন ডিরাইভ করা হয়েছে তখন এখানে একটা নির্দিষ্ট দিককে রেফারেন্স ধরা হয়েছে, একটা নির্দিষ্ট দিককে পজিটিভ ধরা হয়েছে, ঠিক আছে? কোন দিকটাকে পজিটিভ ধরা হয়েছে? y ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা সমীকরণে উপরের দিকটাকে পজিটিভ ধরে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ধরে নিয়ে তারপর প্রমাণ করা হয়েছে। সো আমি এটা ইচ্ছামতো ধরতে পারবো না, ঠিক আছে? উপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরা হয়েছে, আর তাহলে নিচের ডিরেকশনটা অবশ্যই কি হবে? নিচের ডিরেকশনে নিচের দিকে কোনো একটা যদি ভেক্টর থাকে সেটা অবশ্যই নেগেটিভ
কনসিডার করা লাগবে। ঠিক আছে, এটা আমি ইচ্ছা মতো ধরতে পারবো না, যেহেতু প্রমাণ করার সময় এটা ডেফিনেশনটা এভাবে দেওয়া হয়েছে। উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকে কোনো ভেক্টর থাকলে সেটা কি হবে? নেগেটিভ। সেটা হবে নেগেটিভ। এখানে এক্স হচ্ছে আনুভূমিক সরণ আর আলফা হচ্ছে প্রক্ষেপণ কোণ। এখন আলফা আমি প্রক্ষেপণ কিরকম, আনুভূমিকের সাথে আলফা কোণ উপরের দিকেও নিক্ষেপ করতে পারি, আনুভূমিকের সমান্তরাল নিক্ষেপ করতে পারি, আবার একটা কোণে নিচের দিকে নিক্ষেপ করতে পারি। যদি এরকম হয় যে আমি এন্টি ক্লকওয়াইজ নিক্ষেপ করতেছি, তাহলে এখানে আলফা কি হবে? পজিটিভ হবে। যদি আনুভূমিক বরাবর নিক্ষেপ করবি আলফা 0 হবে, আর যদি ক্লকওয়াইজ নিক্ষেপ করবি অর্থাৎ নিচের দিকে আলফা নেগেটিভ হবে। তাহলে এখানে আমি ওয়াই, এক্স, আলফা সবগুলোর চিহ্ন কিভাবে নির্ধারণ করতে হবে সেটা বুঝে ফেললাম। আচ্ছা, এখন আমাকে যদি বলে কোনো সময় শেষ বেগ বের করতে হয়, আমরা নর্মালি কি করি? এখানে শেষ বেগের ধরি, এখানে আনুভূমিক অংশ লম্ব অংশ নেই, আমি ধরি যে এটা হচ্ছে থিটা। কিন্তু এখন আমি কখনো এটা এই কাজটা একটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত। আমরা আসলে এই অ্যাপ্রোচে আগাবো না, ঠিক আছে? আমরা এখন একটা পুরোপুরি ভিন্ন প্রসেসে আগাবো, ঠিক আছে? আমরা ধরে নিব যে এটা সবসময় আদি বেগ হোক শেষ বেগ হোক, আমরা হচ্ছে সবসময় প্রথম কোয়াড্রেন্টে চিন্তা করব, ঠিক আছে? আমরা ধরবো এটা হচ্ছে রেফারেন্সের সাথে এটা হচ্ছে ইউ এর উৎপন্ন কোণ হচ্ছে আলফা, আবার রেফারেন্সের সাথে ইউ এর উৎপন্ন কোণ হচ্ছে থিটা, ভি এর উৎপন্ন শেষ বেগ ভি এর উৎপন্ন কোণ হচ্ছে থিটা, ঠিক আছে? এভাবে আমরা ডিফাইন করব। তাহলে এখন শেষ বেগটাকে দুটো অংশে ভাগ করি, আরম্ভিক অংশ বি কস থিটা, উলম্ব অংশ বি সাইন থিটা। আদি বেগের আরম্ভিক অংশ ইউ কজ আলফা, উলম্ব অংশ ইউ সাইন আলফা, ঠিক আছে? আমরা কখনোই চিত্রের মধ্যে ইউভি আঁকতে যাব না, ঠিক আছে? চিত্রের মধ্যে ইউভি আঁকতে যাব না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে রেফারেন্সের সাথে উৎপন্ন কোণ আলফা, আর এখানে রেফারেন্সের সাথে উৎপন্ন কোণ থিটা। এখন আমি এই চিত্রটা খেয়াল করি যে আমরা যদি উপরের দিকটাকে পজিটিভ ধরে নিই আর নিচের দিকটাকে যদি নেগেটিভ ধরি, ঠিক আছে, তাহলে আমার ত্বরণ হবে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি, ঠিক আছে? তো আমরা সবসময় এভাবে চিন্তা করব, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউ কজ আলফা, এটা হচ্ছে ভি কস থিটা। যেহেতু এক্স অক্ষ বরাবর ত্বরণ কাজ করে না, তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে আদি বেগের আনুভূমিক অংশ শেষ বেগের আনুভূমিক অংশ একই থাকবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে আদি বেগের উলম্ব অংশ ইউ সাইন আলফা, আর শেষ বেগের উলম্ব অংশ ভি সাইন থিটা, ইউ সাইন আলফা আর ভি সাইন থিটা। তাহলে এখন আমি ত্বরণ ইকুয়াল টু ধরতে পারি মাইনাস জি। আমি যদি সূত্র অ্যাপ্লাই করি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি মানে হচ্ছে শেষ বেগের উলম্ব অংশ ভি সাইন থিটা, ইউ হচ্ছে ইউ সাইন আলফা, আর এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি। তাহলে আসতেছে মাইনাস জি ইন্টু টি। তাহলে ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জি টি, রাইট? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি যদি চিন্তা করি আলফার মান বা থিটার মান কীভাবে চিন্তা করব, এটা হচ্ছে রেফারেন্সের সাথে যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হয় নেগেটিভ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হলে পজিটিভ হবে। এই যে আমি লাল দাগটা দেখতে পাচ্ছি, এই লাল দাগটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এর জন্য পজিটিভ অ্যাঙ্গেল, আর সবুজ দাগটা হচ্ছে ক্লকওয়াইজ, এর জন্য এটা নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে আলফা যদি উপরের দিকে নিক্ষেপ করি আলফা হবে পজিটিভ, আনুভূমিকভাবে নিক্ষেপ করলে আলফা হবে 0, আর নিচের দিকে ক্লকওয়াইজভাবে নিক্ষেপ করলে হবে আলফা নেগেটিভ, ঠিক আছে? এভাবে আমরা আলফার প্লাস মাইনাস চিহ্ন নির্ধারণ করব চিত্রের মধ্যে কোনো কিছু এঁকে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি বর্গ করে যোগ করি আমি পেয়ে যাব হচ্ছে ভি এর মান, আবার 2 নাম্বার ইকুয়েশনকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে ট্যান থিটার মান, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। এখন থিটার মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে।
থিটার মানটা পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে। এখন থিটা যদি পজিটিভ হয়, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট, রাইট? তো ট্যান থিটা ফার্স্ট কোড আমাদের পাশের গতিপথে আমরা দেখব যে যদি এরকম হয় শেষ বেগ, তাহলে এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর যদি এরকম হয় এটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে। কখনো সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট আসার সুযোগ নেই। তাহলে নয় ফার্স্ট কোয়াড্রেন্ট হবে, নয় ফোর্থ কোয়াড্রেন্ট হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ট্যান থিটা কত? পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টের ট্যান থিটা কত? নেগেটিভ। তাহলে আমার যদি থিটার মান পজিটিভ আসে, এটা বুঝতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর থিটার মানটা যদি নেগেটিভ আসে বুঝতে হবে এটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। অর্থাৎ চিত্র দেখতে হবে এরকম। অর্থাৎ তখন ফোর্থ কোয়াড্রেন্টে হলে ভি এর উলম্ব উপাংশ নেগেটিভ হবে। এইভাবে আমরা খুব সহজে শেষ বেগ নির্ণয় করতে পারি। ঠিক আছে, সবসময় রেফারেন্সের সাথে চিন্তা করে আমরা সূত্রগুলো এস্টাবলিশ করব। ঠিক আছে, এবং প্রথমে ধরে নিব যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। এ হচ্ছে আমাদের আলফা, এ হচ্ছে থিটা, রেফারেন্সের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি ওয়াই এর মান কিভাবে নির্ধারণ করব, আমরা যদি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এই সমীকরণটাতে বাই ডিফল্ট আমাদেরকে ডিরাইভ করার সময় উপরের দিকটাকে পজিটিভ ধরে নেওয়া হয়েছে, নিচের দিকটাকে নেগেটিভ ধরে নেওয়া হয়েছে, রাইট? তাহলে আমি যদি এখন চিন্তা করি একটা বস্তু এখান থেকে এখানে চলে আসলো, তাহলে তার সরণ হবে উপরের দিকে, বা সরণের উলম্ব উপাংশ হচ্ছে পজিটিভ হবে। আর যদি আমি সেকেন্ড চিত্রের দিকে তাকাই, তাহলে বস্তুটা এখান থেকে এখানে চলে আসছে, তাহলে তার উলম্ব সরণ হবে নিচের দিকে, তাহলে ওয়াই নেগেটিভ। তাহলে এখন আমরা চিন্তা করব, এটা আগেও দেখাইছি, আলফা কখন পজিটিভ হবে, কখন জিরো হবে, কখন নেগেটিভ হবে। আচ্ছা, এখন এখানে আমরা একটা এক্সাম্পল সলভ করব, এটাকে আমরা বলতে পারি স্পাইডারম্যানের ম্যাথ। আচ্ছা, তো এই ম্যাথটা কি করব, আমি ধরে নিলাম প্রথম বিল্ডিংয়ে এর উচ্চতা হচ্ছে 100 মিটার। এখান থেকে একজন স্পাইডারম্যান কি করলো, পাশের আরেকটা বিল্ডিংয়ে লাফ দিল, যার উচ্চতা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, সে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে 60 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করলো। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে মানে আনতভাবে লাফ দিয়ে হচ্ছে সেকেন্ড বিল্ডিংয়ের ছাদে গিয়ে পৌঁছালো। আমাকে এখন বের করতে হবে যে বিল্ডিং দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা, এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এখানে? y ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে আমার উলম্ব সরণ কত, আনুভূমিক সরণ তো এক্স মানে হচ্ছে ডি, আর উলম্ব সরণ হবে এই অংশটুকু। তাহলে ওয়াই যেহেতু নিচের দিকে, এই জন্য আমি ওয়াই এর মান অবশ্যই নেগেটিভ ধরবো। তাহলে নেগেটিভ 40 মিটার। তাহলে আমি যদি মান বসাই -40, এক্স তো আননোন, আলফার মান 60 ডিগ্রি, জি এর মান 9.8, এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে এখানে এক্স এর কয়টা মান পাওয়া গেল? দুইটা, একটা হচ্ছে নেগেটিভ 17.5 আর একটা হচ্ছে 72.76। নেগেটিভ মান গ্রহণযোগ্য না। তাহলে বিল্ডিং দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আনুভূমিক দূরত্ব মানে হচ্ছে 72.76 মিটার।
72.76 মিটার। আচ্ছা, এরপরে আমরা আনুভূমিক পাল্লা নিয়ে একটু আলোচনা করব। আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়, এই সবুজ অংশটুকু আনুভূমিক পাল্লা হবে নাকি এই নীল অংশটুকু আনুভূমিক পাল্লা হবে, ঠিক আছে? তো আমরা এখন একটু, এটার কারণ হচ্ছে যে আমরা অনেকে আনুভূমিক পাল্লার ডেফিনেশনটা ঠিকমতো পড়ি না, এই জন্য এটা বুঝতে পারি না। তো আনুভূমিক পাল্লার ডেফিনেশনে স্পষ্টভাবে বলা আছে যে একই উলম্ব সরণের জন্য যে আনুভূমিক দূরত্ব পাওয়া যায়, দ্যাট মিনস আমি যদি y ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার কজ স্কোয়ার আলফা সমীকরণে y ইকুয়াল টু 0 বসাই, তাহলে x ইকুয়াল টু r হবে, ঠিক আছে? x ইকুয়াল টু r হবে, তাহলে r ইকুয়াল টু কত আসতেছে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তার মানে r হচ্ছে আমার এই সবুজ অংশটুকু, ঠিক আছে? এটা যদি চিন্তা করি, এই যে পাশের গতিপথ, ঠিক আছে, তাহলে এই বিন্দুতে এসে তার উলম্ব সরণ কত হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে? যেহেতু এই দুইটা সমান, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার r, ঠিক আছে? কখনোই নীল দাগটা আর হবে না। আমার একই উলম্ব দূরত্বের জন্য যে আনুভূমিক পাল্লা পাওয়া যায়, আনুভূমিক দূরত্ব প্রায় যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে আনুভূমিক পাল্লা, রাইট? তাহলে ওই অংশটুকু হচ্ছে r। এখন r এর মান হচ্ছে আলফা কোণের উপর নির্ভর করে। আমরা জানি সাইন 2 আলফার সর্বোচ্চ মান কত, সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। আমি যে সাইন 2 আলফা যদি 1 ধরি, তাহলে আমি r ম্যাক্স পাবো। r ম্যাক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, যেখানে সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 1, মানে সাইন 90 ডিগ্রি। এখন 2 আলফা যদি 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তার মানে একটা প্রাসকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে সেটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। এই যে নিক্ষেপ করলাম আরেকটা প্রাসকে 45 ডিগ্রি নিক্ষেপ, তাহলে এটা বেশি দূরত্ব অতিক্রম করবে। আবার 45 এর চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করলে সেটা আরও কম আনুভূমিক পাল্লা অতিক্রম করবে। তাহলে 45 এর জন্য আমি ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা পাচ্ছি। একইভাবে যদি চিন্তা করি, এই হচ্ছে একটা প্রাসকে নিক্ষেপ করলাম, তাহলে এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ 0, শুধুমাত্র বেগের আনুভূমিক উপাংশ থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ। উড্ডয়নকাল হচ্ছে টি1, পতনকাল হচ্ছে টি2, তাহলে ভ্রমণকাল হচ্ছে ক্যাপিটাল টি। এখানে টি1 আর টি2 কি সমান, আমি লিখতে পারি ইউ সাইন আলফা বাই জি, টি1 ইকুয়াল টু টি2 ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কী হবে, 2t1, মানে হচ্ছে 2u সাইন আলফা বাই জি, 2 ইন্টু টি, টি1 মানে হচ্ছে 2u সাইন আলফা বাই জি। তো আমি যদি খারাপভাবে নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে সূত্র ছিল এরকম, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি আর টি ইকুয়াল টু 2u বাই জি। এখানে আসলে ইউ এর জায়গায় কি চিন্তা করতেছি, আদি বেগের উলম্ব উপাংশ, রাইট? অর্থাৎ ইউ সাইন আলফা। অর্থাৎ এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফা হোল স্কোয়ার বাই 2g, আর এখানে হবে 2 ইন্টু ইউ সাইন আলফা বাই জি। আচ্ছা, তো চারটা প্যারামিটার, আদিবেগ ইউ, কোণ আলফা, প্রক্ষেপণ কোণ আলফা, তারপর হচ্ছে আনুভূমিক পাল্লা আর, সর্বাধিক উচ্চতা এইচ, আর উড্ডয়নকাল হচ্ছে টি। এই কয়েকটা প্যারামিটারের মধ্যে যে সম্পর্কগুলোকে আমরা একটা ত্রিভুজের সাথে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আর এই কোণটা হচ্ছে আলফা, তাহলে এটা লম্ব হচ্ছে আর ম্যাক্স ইকুয়াল টু 4h ইকুয়াল টু হাফ টি স্কোয়ার জি, আর ভূমি হচ্ছে আর। তাহলে আমি যদি বিভিন্ন ইকুয়েশন দিয়ে অতিভুজের সমকোণী ত্রিভুজের যতগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, যেমন কস থিটা সাইন আলফা, ঠিক আছে, অথবা পিথাগোরাসের সূত্র, সবগুলো এখানে আমি ইচ্ছামতো অ্যাপ্লাই করতে পারি। আবার আমি প্রয়োজন অনুযায়ী যে কোনো ইকুয়েশন তৈরি করতে পারি, যেমন ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে হচ্ছে 4h বাই আর, অথবা আর ম্যাক্স বাই আর। আবার যদি চিন্তা করি যে আর ম্যাক্স ইকুয়াল টু 4h, তাহলে একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। আবার যদি চিন্তা করি 4h ইকুয়াল টু হাফ টি স্কোয়ার জি, আরেকটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। তাহলে h ইকুয়াল টু 1 বাই টি স্কোয়ার জি,
ঠিক আছে, এখানে টি দেওয়া থাকলে এইচ বের করতে পারি, এইচ দেওয়া থাকলে টি বের করতে পারি। আবার চিন্তা করি কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ আর বাই 2u। এখানে যদি আমাকে আলফা দিয়ে দেয়, ইউ দিয়ে দেয়, ঠিক আছে, আমাকে যদি আর দিয়ে দেয়, ইউ দিয়ে দেয় এবং টি দিয়ে দেয়, তাহলে আমরা আলফা বের করতে পারবো। ঠিক আছে, আনুভূমিক পাল্লা সময়ের আদিবেগ দেওয়া থাকলে পাশের প্রক্ষেপণ গুণ শর্টকাটে বের করতে পারবো। আবার আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে চাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ টি স্কয়ার 4h হোল স্কয়ার প্লাস আর স্কয়ার, সেটাও করতে পারবো। তাহলে এই ইকুয়েশনটা ইউ আর টি এবং এইচ এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। আচ্ছা, এখন সর্বশেষ আমরা দুইটা প্রশ্ন সলভ করব, খুবই সহজ দুইটা কোশ্চেন। যে কত কোণে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লার সমান হবে। তো আমরা দেখে আসছি যে সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ, আনুভূমিক পাল্লা হচ্ছে আর। আমরা দেখে আসছি যে tan আলফা ইকুয়াল টু 4h বাই আর, আমাকে কোশ্চেনে বলতেছে যে এইচ ইকুয়াল টু আর, তাহলে এইচ আর কাটাকাটি যাবে, তাহলে tan আলফা ইকুয়াল টু আসতেছে 4, দেন আলফা ইকুয়াল টু tan ইনভার্স 4। তাহলে আমি যদি ক্যালকুলেটর সহায়তা নিই তাহলে এটার মান আসতেছে অ্যাবাউট 75.96 ডিগ্রি। তাহলে এত কোণে নিক্ষেপ করলে যে আমার আনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা এইচ, এই দুইটা ভ্যালু কি হবে, ইকুয়াল হবে। এরপরের কোশ্চেনটা হচ্ছে একটি প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা আর ম্যাক্স 100 মিটার হলে সর্বাধিক উচ্চতা কত। আমি যদি চিন্তা করি আরম্যাক্স কখন পাওয়া যায়, একটা প্রাসকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে, তাহলে সেই অবস্থায় সর্বাধিক উচ্চতা বের করতে হবে। আরম্যাক্স 100 হলে এইচ কত, তখন এইচ কত, আমরা দেখে আসছি যে আরম্যাক্স ইকুয়াল টু 4h, যে এটা যদি লম্ব হয়, ভূমি যদি আর হয়, লম্ব হবে আরম্যাক্স ইকুয়াল টু 4h ইকুয়াল টু হাফ টি স্কোয়ার জি, আর অতিভুজ হবে 2u। তাহলে আলফা কোণের লম্ব আরম্যাক্স ইকুয়াল টু 4h, আরম্যাক্স ইকুয়াল টু 4h, তাহলে এইচ ইকুয়াল টু কত আসতেছে, আরম্যাক্স বাই 4, 100 বাই 4 মানে কত, 25 মিটার। তো একইভাবে আমরা কিন্তু শর্টকাটে এই ত্রিভুজটা যদি মনে থাকে তাহলে আমরা শর্টকাটে ম্যাথগুলো করে ফেলতে পারি। তো আজকের আলোচনা এই পর্যন্তই, আশা করি আমরা যে প্রবলেমটুকু এখন পর্যন্ত বুঝতে পারছি। যদি কারো কোনো টপিকে সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।